আমরা যখন কোনো ফ্যাট বার্নিং প্রোগ্রাম করি আমাদের প্রথম উইকে বডি ওয়াটার ওয়েট ড্রপ করে, এরপরে বডি ট্রাইগ্লিসারাইড ফেলায়। তো আপনার বডি যখন ডিপ ডাউন ফ্যাটে ঢুকলে আপনার ফ্যাট বার্ন করতে 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 কিন্তু একটা সময় আপনার বডি ওয়েট ড্রপ করতে থাকবে এবং আপনি মেটাবলিজম স্লো হওয়া শুরু করবে। যে একটা ফ্যাট বার্নার খাওয়ার পর পাগল বানায় দেয়, পাগলা বানায় দেয়, মেন্টাল বানায় দেয়। কারণ আমাদের পুরো এশিয়ান সাবকন্টিনেন্টে দুধকে পুরো একটা গডলি ফুড হিসেবে ট্রিট করা হয়। সো BC ডাবলের এরকম হাইপ থাকার কারণটা কি? এটা সবচেয়ে বড় হাইপটা কি জানেন? এটার হাইপটা থেকে যে আপনি এটারে সিপ করতে করতে যখন ব্যায়াম করেন ডিউরিং ওয়ার্কআউট একটা স্ট্রেংথ দেয়, আসলেই দেয়। হ্যাঁ, কিরকম জিজ্ঞেস করেন হাউ, কিরকম কিরকম? ওয়েলকাম টু দ্য চ্যাম্পিয়ন মেকার পডকাস্ট। আমরা আজকে বহুল প্রতীক্ষিত একটা এপিসোড নিয়ে আসছি। সাপ্লিমেন্ট বেচবো আজকে, সাপ্লিমেন্ট সেল দিব না, সেল করতে পারলে তো ভালোই হতো, তাতে প্রফিট আসতো। এটাই তো দরকার, আসলে সেল টেল করা দরকার। এই যে ওয়ালিদ ভাই আছে আমাদের আমেরিকা থেকে, খালি পাঠাইবার আমরা বেচু। ওয়ালিদ ভাই তাহলে ডিলার আমাদের। ওয়ালিদ ভাই আমাদের ইম্পোর্টার। ডিলার ভাই, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ডিলার কথাটা এখন ভাই আর কোয়েন না, ডিলার কথাটা কিন্তু আনা যায় না। আর ডিলার মানে কিন্তু ধরে লয়ে যাবো গা। তো তাইলে কি আজকে আমরা সাপ্লিমেন্ট সেল করতে আসছি নাকি সাপ্লিমেন্ট নিয়ে কথা বলতে আসছি? আজকে আমরা সাপ্লিমেন্ট মানুষকে খাওয়াইতে আসছি। তাই নাকি? হ্যাঁ, সাপ্লিমেন্ট খাওয়াই দিব। ওকে, তো সাপ্লিমেন্টের কথা যখন শুরুতেই আসে কয়েকটা ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলতে পারি, যেখানে আমরা আলাদাভাবে বলতে পারি মোটা দাগে একটা বড় পোর্শন জুড়ে আছে প্রোটিন পাউডার, অন দি আদার হ্যান্ড অন্যদিকে আছে প্রি ওয়ার্কআউট, ফ্যাট বার্নার, হেলথ কেয়ার সাপ্লিমেন্টস অ্যান্ড সো অন। সো প্রত্যেকটা এলিমেন্ট থাকবে আজকে আমাদের ডিসকাশনে। সো ওয়ান বাই ওয়ান যদি করে আসি, প্রথম আলোচনা, সাপ্লিমেন্ট অন এভারেজ শব্দটা দিয়ে কি বোঝায়? সহায়ক। সহায়ক। সহায়ক এটা কি মাস্ট থিং নিতেই হবে? না, মাস্ট থিং না, বাট ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যে কোনো জিনিস যখন আপনি আপনার পারফরমেন্স 100% কিংবা পারফরমেন্স আপডেট করতে চাবেন, পারফরমেন্স বেটার করতে যাবেন, তখন কিন্তু কোনো কিছুর একটা সহায়ক আপনার প্রয়োজন পড়ে। তার মানে কি যারা জিম করে তাদের অবশ্যই লাগবে সাপ্লিমেন্টস? কিছু সাপ্লিমেন্ট তো ম্যান্ডেটরি, সেটা মানে জিম করুক মাস্ট। আর চাই না করুক। হ্যাঁ, জিম করুক চাই না করুক, এটা তার লাইফ ইমপ্রুভমেন্ট করার জন্য এটা আমাদের খুবই জরুরি। এখন সে যদি এগুলো ছাড়া ওয়ার্কআউট করে তাহলে মানে যে মানুষটা দুইটা ক্যাটাগরির মানুষ নিয়ে কথা বলতে পারে, একজন ওয়ার্কআউট করছে, একজন করতেছে না। So, একজন মানুষ ওয়ার্কআউট করার পাশাপাশি কোনো সাপ্লিমেন্ট ইউজ করতেছে না, অন দি আদার হ্যান্ড আরেকজন মানুষ ওয়ার্কআউট হয়তো করে না, বাট স্টিল সে কিছু হেলথ কেয়ার যেগুলো বললেন তার লাইফ বেটারমেন্টের জন্য সাপ্লিমেন্ট জরুরি, সেগুলো ইউজ করতেছে। তো এখন যে সাপ্লিমেন্ট ছাড়া অ্যাকচুয়ালি ওয়ার্কআউট করে তার কি পারফরমেন্স ড্রপ করবে? দেখেন, কিছু সাপ্লিমেন্ট আছে, ধরেন আপনার ভিটামিন, মিনারেলস, হ্যাঁ, এগুলো আপনি ওয়ার্কআউট করেন আর চাই না করেন, আপনার সুস্থ থাকার জন্য, বাঁচার জন্য এইটা ম্যান্ডেটরি জিনিস, মাস্ট। এরকম কয়েকটা নাম আমরা শুনতে চাই। যেমন মাল্টিভিটামিন, আপনার আপনার ফিশ অয়েল, আপনার ভিটামিন D3, ভিটামিন ই, ভিটামিন তার বি। মানে আপনি বলতে চাচ্ছেন যারা ওয়ার্কআউট করে না তারাও এগুলো নিতে পারবে বা নিবে, নেওয়া উচিত? না, তাদের অবশ্যই নেওয়া উচিত। কারণ হচ্ছে যে আমরা ধরেন যারা অফিসে জব করে তারা কি মাথা তো তাদের ইউজ হয়, ডেফিনেটলি ব্রেনের ইউজ হয়। তো এটা নট নেসেসারি যে আপনার শারীরিক মানে শরীর দিয়ে ব্যায়াম করতেছেন দেখেই যে আপনার ভিটামিন নিতে হবে আর ব্রেন দিয়ে কাজ করতেছেন দেখে নিতে হবে, তা কিন্তু না। আপনার ব্রেনেরও তো ভিটামিন দরকার, ব্রেনেরও তো খাবার দরকার, পুষ্টি দরকার। তো এটার জন্য দেখা যাচ্ছে যে আমরা যারা খাবার খাই রেগুলার, খাবার থেকে কিন্তু আমরা সকল প্রকার ভিটামিন এবং মিনারেলস আমরা পাই না। আর পাইলেও আমাদের বডি কিন্তু সকল প্রকার ভিটামিন মিনারেলস কিন্তু এক্সট্রাক্ট করা পসিবল না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাপ্লিমেন্টারি হিসাবে ভিটামিন, এসেনশিয়াল ফ্যাট এগুলা অবশ্যই আমাদের প্ল্যানে রাখতে হবে, সো দ্যাট আমাদের ডেইলি লাইফে যেই সব জায়গায় ঘাটতি থেকে যায়, যেই ঘাটতিগুলোর কারণে আমরা লেথার্জিক ফিল করি। দেখবেন অনেকে অফিস থেকে আসার পর ঘুমায়, ঘুম থেকে ওঠার পর মনে হয় কি যে আমি ঘুমাইনি, আমি অনেক টায়ার্ড ফিল করতেছি। এটার রিজন কি? রিজন হচ্ছে বডিতে মিনারেলসের অভাবে, ভিটামিন অ্যান্ড মিনারেলসের অভাবে আমরা লেথার্জিক ফিল করি। এবং ভিটামিন এবং মিনারেল যখন আমরা না নেই, তখন আমরা যে ফুড খাই, স্পেশালি আমরা প্রোটিন, কার্বস আর ফ্যাট যে খাই, এগুলা বডিতে কাজ করানোর জন্য তো সহায়ক দরকার। দ্যাটস ওয়াই আমি বললাম যে সাপ্লিমেন্ট মানে কি সহায়ক। এগুলাকে বেটার কাজ করানোর জন্য আমাদের সহায়ক দরকার। ওই সহায়কটার কাজই হচ্ছে এই হেলথ সাপ্লিমেন্ট। আচ্ছা, এখানে একটা টিপিক্যাল কোশ্চেন শুরুতেই চলে আসে, সেটা হচ্ছে এই হেলথ কেয়ার সাপ্লিমেন্টস এর এই ইনভেনশনটা সেটা যে হয়েছে কিন্তু খুব বেশি দিন হয় না। আপনি অন এভারেজ বলতে পারেন 50 to 60 ইয়ার্স। তার আগেও কিন্তু মানুষের জীবনে স্ট্রেস ছিল, তার আগেও মানুষ অনেক ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল লেবার দিত, বাট স্টিল তাদের হেলথের পার্সেন্টেজ বেশি ছিল অন এভারেজ। তাহলে তখন কিভাবে হতো আর এখন কেন হয় না? ব্যাপারটা হচ্ছে কি, দেখেন আপনি যদি হিস্ট্রি ঘাটেন,
আগে মানুষের ফুডের কোয়ালিটি অনেক বেটার ছিল, নাম্বার 1। নাম্বার 2, এখন যে পরিমাণে মানুষের কাজের চাপ বাড়ছে, টেকনোলজি আগায় গেছে, মানুষের ওয়ার্ক লোড বাড়ছে, ওয়ার্ক স্ট্রেস বাড়ছে, এটা হয়তো বা আগের 20 বছর আগে 50 বছর আগে ছিল না। আচ্ছা। দ্যাটস ওয়াই ওই পরিমাণ নিড মানুষের লাগতো না। আর যদি লাইগাও থাকতো তখন তো এত রিসার্চ ছিল না। আপনি বুঝবেন কেমনে আপনার বডিতে কোনটা আছে আর কোনটা নাই? বাট এট লিস্ট মানুষের হেলথের পার্সেন্টেজ তো বেটার ছিল। হেলথের পার্সেন্টেজ বেটার থাকার সবচেয়ে বড় রিজন হচ্ছে পলিউশন কম ছিল। ওকে। আপনার ফুডের কোয়ালিটি বেটার ছিল। যেমন আপনি কোয়ালিটি এখন বেটার কি আপনি ইসের কথা বলতেছেন যে মানে ন্যাচারাল রিসোর্স গুলো অনেক বেশি এনরিচ ছিল? যে কোনো খাবার আপনার এখন মুরগির মাংসের মধ্যে ইনজেকশন দেয়। আচ্ছা। তখন মুরগির মাংসের মধ্যে এত ইনজেকশন দিত না। দ্যাটস ওয়াই আপনার এই যে অ্যান্টিবায়োটিক আলা মুরগি যেটারে বলে, এগুলা ওকে। খায় কিন্তু দেখেন আমরা মানুষ আমরা বলি কি যে অমুক স্টেরয়েড নিয়ে বডি বানাইছে, তমুক স্টেরয়েড নিয়ে বডি বানাইছে। আপনি তো মুরগি খেতেছেন স্টেরয়েড আলা। আই হ্যাঁ। আপনি দেশি মুরগি খান, ওটার মধ্যে তো সুই মারে। আপনি কি আপনি জ্যায়া তো আর আমরা দেখতেছি না যে কি মারতে পারে। দেশি মুরগি খান, ফার্ম মুরগি খান, দুটোর মধ্যে আপনি ইনজেক্ট করে দিচ্ছে, অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। অলরেডি আপনি খাইতেছেন তো স্টেরয়েড। আপনি আর এখানে ভালো রইলেন কোথায়? ওকে। এখন এখানে কথা বলে যে অনেকে এইটা রান্না করার পর আর কি থাকে না এটা রেশ। এটা কতটুকু ট্রু? রান্না করার পর থাকে না, এটা কি গবেষণা করে দেখছে রান্নার পরে কখনো? রিসার্চ করে দেখছে? তার মানে এখানেও মনে এখন মনে বলছে? রিসার্চের যথেষ্ট ল্যাকিংস কারণ আছে। অনেকে তো বলে রান্না করার পর মুরগির প্রোটিন কমে যায়, উইরা জায়গা। তো এরকম আমাদের চতুর্দিকে অনেক মিথ আছে, বুঝছেন? যে এইটা হইলে এখানে যে আপনার এই কোয়েশ্চেনটা হচ্ছে আগে মানুষ অনেক মানে কাজ করছে, সবকিছু করছে। আগে মানুষজন সাপ্লিমেন্ট ইউজ করে না, এখন করতেছে। আগে হইছে, এখন হইতেছে না কেন? এখনো হইতেছে ভাই। মানুষ, ম্যাক্সিমাম মানুষ, নর্মাল মানুষ কিন্তু আপনার এই এসেনশিয়াল জিনিসগুলো ইউজ করে না। সো আপনার নিড আপনি হয়তো এখনো যারা ইউজ করেন ওরা বুঝতেছে না, আগেও বুঝতো না। এগুলা মানে আপনার পারফরমেন্স ওরিয়েন্টেড সাপ্লিমেন্টস না। ব্যাপারগুলো এমন না যে অ্যাথলেটরা নিতেছে, না ইউজ করলে পারফরমেন্স ড্রপ করবে। এটা হচ্ছে আপনার হেলথ ওরিয়েন্টেড, আপনি ওয়েলবিং এর জন্য ইউজ করতে হবে। সো দ্য বটম লাইন ইজ যে ওয়ার্কআউট করে, যে ওয়ার্কআউট করে না, সবার জন্য অ্যাকচুয়ালি এই হেলথ কেয়ার স্পেসিফিক সাপ্লিমেন্টস গুলো দরকার। এবার হেলথ কেয়ার সাপ্লিমেন্টস এর কোনো সাইড এফেক্ট আছে কিনা? যদি আপনি ওভারডোজ মানে হচ্ছে কি আপনি দরকারের বেশি যদি নিয়ে ফেলেন, ধরেন কোনো একটা ভিটামিন, মানে আপনার জিঙ্ক যদি বডিতে বেশি হয়ে যায়, তখন যদি আপনি ওটা যদি চেক না করে আপনি ওভারডোজের পর ডোজ নিতে থাকেন, তাহলে কিছু প্রবলেম তো আপনার বডি কমপ্লিকেশন ফেস করতেই পারে। আচ্ছা। আর শুধু এটা জিঙ্কের খুব ক্ষেত্রে? বেসিক একটা জিনিস। আপনার নরমালি রেগুলার লাইফে যে কোনো জিনিসের ওভারডোজ, আপনার চা কফি খাওয়ার অভ্যাস আছে, আপনার ক্যাফেইন ওভারডোজ কিন্তু খুব ডেঞ্জারাস। সো আপনার দরকারের বেশি যে কোনো কিছুর বডি একটু নেগেটিভ রিঅ্যাক্ট করবেই। বাট ওইরকম মানে যেমন প্রি ওয়ার্কআউট আপনার লেখা আছে 1 স্কুপ, সেখানে যদি আপনি 3 স্কুপ খেয়ে ফেলান, তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট কোনো সাইড এফেক্ট দেখতে পারবেন 100%। বাট ভিটামিন আপনি বেশি খেলে, বেশি থেকে বেশি হইলে আর কি আর সাইড এফেক্ট হবে? কত বেশি আর হবে? ওকে। তো এখন এই যে আমরা বলতেছি প্রয়োজনের চাইতে বেশি, তার মানে এটা হ্যাঁ। বুঝাই যাচ্ছে এক একজন মানুষের জন্য পুরা এক এক রকম আরেকটা সাবজেক্টিভ। বিষয় কি জানেন? আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমরা কত আর ভিটামিন বেশি খাই? আমাদের বডিতে সবকিছুর ঘাটতি এত বেশি থাকে যে আপনি চাইলেও বেশি দিতে পারবেন না। ইটস লাইক প্রোটিনের মতন। প্রোটিন অনেকে মনে করে ভাই এত প্রোটিন খাইতেছেন, ভাই কত প্রোটিন খাইতেছেন? আপনার বডি চেক করে দেখেন যে প্রতিটা মানুষ দরকার যতটুকু তাও দিচ্ছে না। আমরা কিন্তু কেউ জানি না যে আমার বডি কতটুকু প্রোটিন ইউটিলাইজ করতে পারতেছে। আনলেস আপনি টপ লেভেলের অ্যাথলিট হইলে আপনার ট্রেনিং পারফরম্যান্স যদি সবকিছু ঐরকম লেভেলের হয়, তাইলে হয়তোবা আপনি কিছুটা আইডিয়া করতে পারবেন। কিন্তু এছাড়া কিন্তু আমরা কেউ আন্দাজ করতে পারি না যে আমাদের বডিতে আসলেও বা যা দিচ্ছি তার কতটুকু কাজ করতে পারতেছে, কিংবা আমরা যা দিচ্ছি তা এনাফ কিনা। অলরাইট। তো এই যে বলছিলাম যে ওভারডোজের কথা বা যার আচ্ছা, যতটুকু ওভারডোজ থেকে রেকমেন্ডেশন। একটা জিনিস মাথায় পড়ছে। হ্যাঁ, আসছে। হ্যাঁ, একটু শেয়ার করে ফেলি। হ্যাঁ, জাস্ট হ্যাঁ। আমাদের এই টপিকের জন্য। কালকে এক ভাইয়ের সাথে আমার কথা হইতেছিল। হ্যাঁ? এই ভাই ভিটামিন ডি তার লাস্টলি যখন আমরা শুনছিলাম, উনি বলছিল না ভিটামিন ডি 12 তে চইলে আসছে। 12 ওকে। 12 মানে হইতেছে কি আপনার নাই চইলে গেছে আরকি। অলমোস্ট আপনি গন। হুম, হুম, হুম। আপনি খুবই রিস্ক জোনে আছেন। তার হাড্ডি-গুড্ডি ব্যথা করে, তার শরীরও ভাল লাগে না। তার ধরেন অনেক এংজাইটি হয়। সে অনেক কিছুই ফিল করত। দেন আমরা যে তারে বইলা চিল্লাচিল্লি করায়া ভিটামিন ডি খাওয়া মানে ধরাইছিলাম। হুম। সে ভিটামিন ডি ও খাইতে ভয় পায়। মানে লোকটার ভিতরে খালি ভয় আর ভয় কাজ করে। মনে করেন যে টাকা-পয়সা কিন্তু আল্লাহর রহমতে কম কামায় নাই। কিন্তু ধরেন নিজের হেলথ এর পিছনে ইনভেস্ট করবে, এখানে সে ভয় পায়। অথচ সে কারণটা কিন্তু কি? ঠিকই, কারণ হচ্ছে গিয়ে ধরেন এগুলো হচ্ছে মানুষের ভুল ধারণা। আপনি ভিটামিন ডি খেতে ভয় পান, বাট আপনি সারাক্ষণ ভেপিং করতেছেন। আপনি সারাক্ষণ এই যে ইয়াতে গিয়ে লাউঞ্জে গিয়ে আপনি ওই যে সিসা খাইতেছেন। তখন আপনার ভয় লাগে না। আপনি স্মোক করতেছেন, আপনার ভয় লাগে না। বা আপনি ভিটামিন ডি খাবেন, যেটা আপনার বাইচা থাকার জন্য দরকার।
ভিটামিন ডি কিন্তু এসেনশিয়ালের থেকেও এসেনশিয়াল, মানে আপনার বেঁচে থাকার জন্য এটা দরকার, খুবই দরকার। সেখানে আপনি এটা করতেছেন না। দেখেন তার টেস্টোস্টেরন লেভেল 5 এ চলে আসছে, তার ভিটামিন ভিটামিন D12 12 তে চলে আসছে, তারপরেও সে ভিটামিন ডি খাইতে ভয় পাইতেছে। দেন ভালো কথা, ভিটামিন ডি আমাদের সাথে কথা বলে, ডাক্তারের সাথে কথা বলে সে ভিটামিন ডি নেওয়া শুরু করে। করার পর রিসেন্টলি তার ভিটামিন ডি মেবি 35 এ আসছে, যেটাও এনাফ না। 50 এর নিচে থাকা মানে আমরা এটা গোনাই ধরবো না। আচ্ছা, ঠিক আছে, 35 এ আসছে। 35 এ দেখার পর সে মনে করছে কি আরে আমার তো এটা বাড়ছে, 35 টায় পড়ছে। সে আবার খাওয়া বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার 2 উইক পরে আবার সে ব্লাড ওয়ার্ক করে দেখে তার ভিটামিন ডি আবার 12 তে চলে আসছে। জাস্ট 2 উইকে। হ্যাঁ, তো আমি এটাই এর বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আমরা অনেক সময় মনে করি না যে আমি মনে হয় বেশি খেয়ে ফেলতেছি, কম খেয়ে ফেলতেছি। আসলে কি যে আপনি কম খাইতেছেন আর কি যে বেশি খাইতেছেন এটা আপনি ব্লাড ওয়ার্ক না করলে কখনো টের পাবেন না। ব্লাড টেস্ট না করলে আরকি। কখনো টের পাবেন না যে আপনার আসলে কি দরকার। এই কারণে দেখেন এই যে আজকে যদি এই ভাইটা ভিটামিন তার টেস্টোস্টেরন লেভেল কম, কারণ সে ফাইন্ড আউট করতে পারতেছিল না কেন টেস্টোস্টেরন লেভেল কম। তখন আমি তারে বলছিলাম যে ভাই ডিটা চেক করেন। ডি চেক করে দেখে তার ডি একেবারে নাই বললেই চলে। তার অবশ্যই ডি কম থাকলে আপনার টেস্টোস্টেরন ড্রপ করবে 100%। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলা আছে, যে এই ব্যাপারগুলা কিন্তু আমরা মানে দেখি না, মেজারমেন্ট করি না। এগুলো আমরা মনে করেন যে চোখের আচ্ছা, আড়ালে ফালায় দিয়ে রাখি। এখানে ভাই আমার কথা হইতেছে উনার মতো এরকম কত মানুষ আছে যারা এইসব জিনিস ফেস করতেছে। অনেক। এইসব জিনিস ফাইন্ড আউট করতে হইলে আপনার এই যে আপনি বলতেছেন ব্লাড ওয়ার্ক করে দেখেন, টেস্টোস্টেরন কম কেন, D3 চেক করে দেখেন, হুম। এটার সলিউশন কি, আপনি D3 ইউজ করেন। সো এই সলিউশন পর্যন্ত যাওয়া বা ফাইন্ড আউট করা যে আমার এরকম কেন ফিল হইতেছে, আমার হাড্ডি ব্যথা করতেছে কেন, এরকম কেন ফিল হইতেছে, এই মানুষগুলা স্ট্রাগল করতেছে এমন বহুত আছে। হ্যাঁ, কিন্তু এদের যে বডির নিড, এই জিনিসটা ওনারা রিয়েলাইজ করা তো পরে, মানে সলিউশন করা তো পরে থাকে, আগে তো ধরতেই পারতেছে না। হুম। এটার কারণ কি জানেন? তারা যখন যায় কেউ জিজ্ঞেস করে যে আপনার ধরেন আমি যদি আজকে এভারেজ ট্রেনারদের মতন কথা বলতাম, ধরেন সে আমার কাছে আসার পর আমি কি করতাম, ভাই আপনি টেস্টোস্টেরন বুস্টার ইউজ করেন, শিলাজিৎ ইউজ করেন, আশ্বগন্ধা ইউজ করেন, কিংবা যে কোনো কোম্পানির টেস্ট বুস্টার ইউজ করেন। আমি কিন্তু তার একদম জায়গা মতন অ্যাটাক করছি যে আপনি ভিটামিন ডিটা চেক করেন। এবং ডিটা চেক করার সঙ্গে সঙ্গে কিন্তু তার আপনার টেস্টোস্টেরন লেভেল লো থাকার কিন্তু কারণ পাওয়া গেছে। তার নট অনলি টেস্টোস্টেরন লেভেল লো, তার কোলেস্টেরল লেভেলও হাই, টোটাল কোলেস্টেরলও হাই, এলডিএলও হাই। আপনার ভিটামিন ডি যদি কারো বডিতে খারাপ থাকে, তার বডির অন্যান্য যে প্যানেলগুলো আছে, স্পেশালি লিপিড প্রোফাইল, কোনোটাই কিন্তু কন্ট্রোলে রাখা পসিবল না। তো এখন দেখা যাচ্ছে আমরা যাদের কাছ থেকে অ্যাডভাইস নিই, যেমন ডাক্তারও তার টেস্টোস্টেরন লো দেখলে কিন্তু আমাদের ডাক্তাররা, খুব কম ডাক্তার আছে যারা ভিটামিন ডি টেস্ট দেয়। ডি টেস্ট একমাত্র করে, হ্যাঁ। আমাদের দেশে ডাক্তাররা ডি টেস্ট কখন দেয়? যখন আপনার হাড্ডির কোনো সমস্যা দেখে তখনই ডি টেস্ট দেয়। এছাড়া আপনার যে ডির কারণে যে আপনার হার্টের ইস্যু হইতে পারে এটাও কিন্তু ডাক্তাররা চিন্তা করে না। 100% আপনার ভিটামিন ডি যদি কম থাকে বডিতে আপনার হার্টের ইস্যু হবে, লেখা রাখে। আপনার সিআরপি লেভেল হাই থাকবে। তাহলে আমাদের দেশের আচ্ছা, ডাক্তাররা এই কেন দেয় এত না? এসেনশিয়াল একটা জিনিস ভিটামিন D3, এটার কারণে কত ধরনের প্রবলেম হইতে পারে। হুম। সো এটা তো ন্যাচারালি পর্যাপ্ত পরিমাণ পাওয়া মোটামুটি অসম্ভব। হুম। তো এই রেগুলার পিপল, অ্যাথলেট ছাড়া নর্মাল মানুষ, মানে ম্যাক্সিমাম মানুষই যাদের এটা নিয়ে এত মানে রিস্কি একটা ব্যাপার, এই জিনিসের সাপ্লিমেন্টেশনে মানুষ যায় না। হুম। মানুষ এটা হয়তো সেম এই লোকটার মতো মেডিকেশন হিসেবে দেখে যে আমি ইউজ করলাম কিছুদিন, উপরে হয়ে গেছে, বাস আমার আর এখন আর দরকার নাই। সো এইসব ক্ষেত্রে তো ন্যাচারালি, আপনি কি বলেন ভাই, ন্যাচারালি কোনোভাবে কি পসিবল এই পর্যাপ্ত পরিমাণ নিড পূরণ করা? ইম্পসিবল। সারাদিন রোদে যদি পুইরা অজানগা তাও ভিটামিন ডি পুরা হবে না। আমি পুরা হবে না। এইটা আমি আপনার লিখিত গ্যারান্টি দিতে পারি, যেই চ্যালেঞ্জ করার করতে পারে আমারে। ট্রাই করে দেখুক। বাট পুরা হবে না। বাট আমাদের দেশের ডাক্তাররা, আমি এরকম হুম। অনেক মাল্টিপল জায়গায় দেখছি যাদের হুম। প্রয়োজন এরকম ডেফিসিয়েন্সি আছে, সবাইকে বলে সকালে 2 ঘন্টা রোদের মধ্যে বসবেন। হুম। মানে দিস ইজ দ্য মেডিকেশন যে হুম। জেনারেলি অফার সবার জন্য অন এভারেজ। হুম। এখন আপনি এর আগে একটু আগে বললেন যে ডাক্তাররা ইউজুয়ালি হাড়ের প্রবলেম ছাড়া অন্য কোনো কারণে এই D3 এর টেস্টটা দিতে চায় না। কারণটা হুম। কি? কারণটা হইতেছে গিয়া যে তারা কখনো তাদের রিসার্চ নিয়ে আগে বাড়ার চেষ্টা করেনি। আর আপনি একটা পেশেন্টের যে সময় দিয়ে এক্সপ্লেইন করবেন সেই সময় তার হাতে নাই। তারা এত ব্যস্ত। মানে এটা ব্যস্ততা তারা শো করে। বাট আপনি যদি একটা পেশেন্টকে বুঝায়ে বলেন অনেক কিছু, তাহলে কিন্তু আপনার পেশেন্টটা অলরেডি অনেকটা বেটার ফিল করে, অনেকটা ভালো হয়ে যায়। বাট এই সময়টা ডাক্তাররা দেয় না। আরেকটা ব্যাপার হচ্ছে কি জানেন? ভিটামিন ডি যদি আপনি প্রেসক্রাইব করেন কোথাও, আপনি কয় টাকা কমিশন পাবেন? আপনি অন্যান্য মেডিসিন আচ্ছা, দিলে যে পরিমাণ কমিশন পাবেন। এখানেও সিন্ডিকেট। সিন্ডিকেট পৃথিবীর সব জায়গায়। তো আমরা হেলথ কেয়ার সাপ্লিমেন্ট নিয়ে কথা বলতেছিলাম। তো হ্যাঁ। ডি এর ক্ষেত্রে আমরা পাশাপাশি দেখলাম এখানে, সিন্ডিকেট। হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষজনের এটা একটা ডেফিসিয়েন্সি আছে এবং যাদের দরকার পার্সন টু পার্সন সেটা ভ্যারি করতেছে ডেফিনেটলি একটা সার্টেন ডোজ। এখন কোনো মানুষের তো নিজের পারফেক্ট ডোজ কোনটা সেটা তো নিজের পক্ষে সবার ক্ষেত্রে বের করা পসিবল না।
না। সো তাহলে তারা কিভাবে সেটা বুঝতে পারবে? ধরেন আপনার ভিটামিন ডি যদি 50 এর নিচে থাকে, আমি খুব সিম্পল করে দিই মানুষরে। এটা আমি আমার কাজের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, কারণ আল্লাহর রহমতে এই পর্যন্ত শত ক্লায়েন্টের সাথে কাজ করে ফেলেছি। সো অন্যান্য মানুষের ব্লাড ওয়ার্ক এন্ড পজিটিভ রিভিউ, মানে যখন নেগেটিভ ছিল তখনকার ব্লাড ওয়ার্ক, যখন পজিটিভ ছিল তখনকার ব্লাড ওয়ার্ক, সবকিছু দেখার পর যে কনক্লুশনে আমি আসছি এবং আমার নিজের উপরে অ্যাপ্লাই করার পরে, সেটা হচ্ছে আপনি যদি 30-এর নিচে ভিটামিন ডি থাকে, অবশ্যই আপনি 10,000 IU করে ডেইলি নেওয়া লাগবে, যদি এটা আপনি পিক আপ করতে হয়। আচ্ছা। এবং এটার পাশাপাশি আপনার ভিটামিন K2 অ্যাড করতে হবে। কারণ ভিটামিন K2 যদি আপনি অ্যাড না করেন, ভিটামিন ডি আপনার বডি প্রপার অ্যাবজর্ব করবে না। আর আপনি যদি ভিটামিন D3 প্রপার অ্যাবজর্ব না করাইতে পারেন, তাহলে আপনার যে সমস্যাটা আছে এটা কোনোদিন আপনি সলিউশন করতে পারবেন। এটা মেজরিটি মানুষ জানে না যে ভিটামিন D3 পুরোপুরি অ্যাবজর্ব করতে হলে K2 গুরুত্ব কতটুকু। ইনফ্যাক্ট আমাদের দেশে যে ফার্মা গ্রেডের ভিটামিন D3 গুলো পাওয়া যায়, একটার সাথেও কিন্তু K2 নাই ভালো ব্র্যান্ডের। ইভেন আমাদের দেশে কিন্তু ভালো মানে আলাদা করে কে সাপ্লিমেন্টও নাই। এটা একটা সমস্যা কি জানেন, আমাদের দেশের মেডিসিন ইন্ডাস্ট্রি, দেখেন ইন্ডিয়াতে আপনি খেয়াল করেন, ইন্ডিয়াতে সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রি এবং মেডিসিন ইন্ডাস্ট্রি এই দুইটা কিন্তু একটার সঙ্গে জড়িত। যেমন ইন্ডিয়াতে ভালো দেখেন, আমাদের দেশে ডাইজেস্টিভ সাপ্লিমেন্ট বলতে আমরা কি পাওয়া যায়, আমাদের দেশে প্যানক্রিয়েটিন পাওয়া যায়। যেমন আপনার জাইমেট আছে, তারপরে সুজাইমেজাইম, হ্যাঁ, এগুলা কি, এগুলা তো ডাইরেক্ট প্যানক্রিয়েটিন। এগুলা কিন্তু আপনার বডির যে এনজাইম গুলো আছে, যে ধরেন আমাদের প্রত্যেকটা আমাদের সবার গাটে একটা ডাইজেস্টিভ এনজাইম আছে আমাদের বডিতে, ন্যাচারাল এনজাইম গুলা, যে এই এনজাইম গুলারে কিন্তু ও সক্রিয় করার জন্য হেল্প করতেছে না। বেসিক্যালি আপনার এই এনজাইম গুলারে কিন্তু ও স্ট্রং বানাচ্ছে না, ও আপনার ডাইরেক্ট প্যানক্রিয়েটিনরেই ডাইজেস্ট করার জন্য ওখান থেকে রস ছাড়ার ব্যবস্থা করতেছে। এটা কিন্তু আপনার শরীরের জন্য ভালো না। আপনার বডি কিন্তু কখনো ওই আপনার ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু কখনো ওই লেসনটা পাবে না, ওই লেসনটা শিখতে পারবে না যে কেমনে ফুডটারে ডাইজেস্ট করা যায়, মানে ওই স্ট্রেংথ পারবে না আপনার এনজাইম গুলার। কিন্তু ইন্ডিয়াতে কিছু ডাইজেস্টিভ এনজাইম আছে যেগুলোর মধ্যে আপনার এই যে ধরেন এই যে আপনার কার্বোহাইড্রেট ডাইজেস্ট করার যে ইয়া থাকে, কি বলে এটা, অ্যামিলাইসিস, তারপরে প্রোটিনের প্রোটিসিস, তারপরে ফ্যাটের হইলো কি লাইপোসিস, লাইপোলাইসিস মেবি। তো এই জিনিসগুলা এই এনজাইমগুলা কিন্তু দেওয়া থাকে ওই ডাইজেস্টিভ এনজাইমগুলোর মধ্যে, এবং এটা কিন্তু সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে। ফার্মেসিতেই পাওয়া যায়, আমার নিজের কাছে আছে, যেমন ইন্ডিয়াতে পাওয়া যায় ইউনি এনজাইম, খুবই ভালো। এই যে দেখেন ফার্মাসি গুলাই কিন্তু এগুলা প্রডিউস করতেছে এবং মানুষজন কিন্তু টপ নচ কোয়ালিটির জিনিস পাইতেছে। আমরা যে বলি না যে ইন্ডিয়ান বডি বিল্ডার আমাদের থেকে কেন আগে আছে, ইন্ডিয়ান বডি বিল্ডার আগে থাকবে না কেন ভাই, ওদের কাছে টপ নচ জিনিস আছে। ফার্মা গ্রেডের ডাইজেস্টিভ এনজাইম আপনি পাইতেছেন, মানে কি আপনি 100-100 জিনিস পাইতেছেন। আপনি ফার্মা গ্রেডের এল কার্নিটিন পাইতেছেন ওদের এখানে, ফার্মা গ্রেডের ডাইজেস্টিভ এনজাইম পাইতেছেন, ফার্মা গ্রেডের এল আর্জিনিন পাইতেছেন, এল সিট্রিনিন পাইতেছেন। হ্যাঁ, তারপর আপনি ফার্মা গ্রেডের ক্রিয়েটিন আছে ওদের এখানে। ফার্মা গ্রেডের এই সাপ্লিমেন্ট আর হচ্ছে একদম যেগুলো ফিটনেস ইন্ডাস্ট্রি গ্রেডের সাপ্লিমেন্ট, ওগুলোর মধ্যে পার্থক্যটা কি? ফার্মা গ্রেডে 1 মানে 1, ফিটনেস ইন্ডাস্ট্রিতে 1 মানে 1.5, কারণ সরি 0.5 হ্যাঁ 0.5 হ্যাঁ, এরকম হওয়ার কারণ কি? ফার্মা গ্রেডে আপনার ল্যাব টেস্ট হয়ে আপনার FDA অ্যাপ্রুভড হওয়া, সবকিছু অনেক কিছু এনশিওর করে অ্যাপ্রুভ হয়ে তারপর আপনার মার্কেটে ছাড়তে হবে। সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু অত রেস্ট্রিকশন নাই। হ্যাঁ, এই ওয়ালিদ ভাইয়ের এই কথাটা শুনে মনে পড়লো, ম্যাক্সিমাম সাপ্লিমেন্টের পিছনে লেখা থাকে কিন্তু FDR অ্যাপ্রুভ না। হ্যাঁ, ওরা মানে বাধ্য না অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য, কিন্তু ফার্মা গ্রেডের একটা জিনিস মার্কেটে ছাড়ার আগে আপনার এই অ্যাপ্রুভাল গুলা, এই টেস্ট গুলা সবকিছু অ্যাপ্রুভ হয়ে তারপর আসতে হবে। হেলথ কেয়ার সাপ্লিমেন্ট শেষে আমরা যদি একটু ফ্যাট বার্নারের দিকে চাই, যেটা কিনা মোস্ট পপুলার এবং সব থেকে বেশি সেল হয় এই সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রিতে, সেখানে সবার প্রথম রিজন এই সেল হওয়ার কারণ কি আপনি সাইকোলজিক্যাল মনে করেন? ফ্যাট বার্নার এই কথাটার মধ্যে তো একটা আগুন আছে। ফ্যাট রে পুরাই ফেলাইতেছেন, খাইবেন ফ্যাট পুড়ে যাব। ওকে, সো সাপ্লিমেন্ট মানে তো সহায়ক বুঝলাম, এখন এই ফ্যাট বার্নারের রোলটা কিরকম? যখন আপনি ফ্যাট বার্নারের কথা আনবেন মানুষের মাথায়, ফ্যাট বার্নার, তখন এটা সহায়ক থাকে না, তখন মানে মনে হয় যে এটাই আমার বন্ধু, এটাই আমার মেইন জিনিস, এটা মানুষের ব্রেন। এবং ওটা সাপ্লিমেন্ট থাকে না, ওটা আর কি রিপ্লেসমেন্ট হয়ে যায়। মানুষ মনে করে আমি যা ইচ্ছা তা খাই, সমস্যা নাই। রাইট, এটাই আমার ফ্যাট বার্নার রিপ্লেসমেন্ট। এবং আমি অনেক ক্ষেত্রে দেখছি মানুষজন মনে করে যে মেটাবলিজম রিপ্লেসমেন্ট। মানুষজন হচ্ছে আমি যদি ফিউচারে কোনো প্রোডাক্ট নিয়ে আসি, আমি একটা প্রোডাক্ট বের করতে চাই, ওয়ালিদ ভাই কি বলেন? মেটাবলিক রিপ্লেসমেন্ট।
তো এই ফ্যাট বার্নার গুলোকে এটাকেও কিন্তু আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা স্টিমুলেন্ট বা স্টিম ফ্যাট বার্নার, আর একটা হচ্ছে স্টিম ফ্রি ফ্যাট বার্নার। তো স্টিম গুলোতে শুরুতে চলে আসি, এগুলোর মধ্যে হাই অ্যামাউন্টের ক্যাফেইন থাকে এবং ক্যাফেইনের সাথে আরো কিছু এক্সট্রা সাবস্ট্রাক্ট গুলো থাকে। এগুলার ইফেক্টিভিটি নিয়ে একটু আলোচনা করে। যেমন ইউহ্যাম্বিন থাকে, বেসিক্যালি যেগুলো কমন থাকে আমি ওগুলা বলি। আরো অনেক আগরুম বাগরুম থাকে ভাই, যেগুলো মনে করেন যে মানে বিরক্তিকর। যেমন আপনার ইউহ্যাম্বিন থাকে, তারপরে আপনার গ্রিন টি এক্সট্রাক্ট থাকে, ক্যাফেইন থাকে, এল কার্নিটিন থাকে, সিএলএ থাকে। তো আপনার মেইন যে ব্যাপারগুলো আছে যে একটা ফ্যাট বার্নার খাওয়ার পর আপনি ফ্যাট বার্নারের মধ্যে যেগুলো উপাদানের আমি নাম বললাম না, যেমন ইউহ্যাম্বিন বললাম, এল কার্নিটিন বললাম, সিএলএ বললাম, গ্রিন টি এক্সট্রাক্ট বললাম, ক্যাফেইন বললাম, এই সবগুলো উপাদানের মধ্যে থেকে আপনি বাকিগুলো ড্রপ করে দিবেন। রাখবেন কি জানেন? ক্যাফেইন, ইউহ্যাম্বিন আর হচ্ছে কি আপনার গ্রিন টি এক্সট্রাক্ট। এই তিনটা জিনিসই আপনার বডিতে যাওয়ার পর আপনার পাগল বানায় দেয়, পাগলা বানায় দেয়, মেন্টাল বানায় দেয়, কারণ এগুলোই হলো স্টিমুলেন্ট। এবং ওইটা খাওয়ার পরে আপনার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য থিং যেটা আমার ফ্যাট বার্ন করতেছে। মানে সাইকোলজিক্যালি কিরকম ফিলিংটা দেয়? আপনার গা গরম হয়ে আসে, ক্যাফেইনের কারণে আপনার মাথা মতো সব গরম হয়ে যায়। মানে আপনি 2-3 কাপ কফি খেলে আপনার কাছে কেমন লাগবে? ক্রেজি, অস্থিরতা কাজ করবে। ওই অস্থিরতাটাই অনেকে এনজয় করে। ওকে, যেমন মানে এটা একটা টেম্পোরারি ফিল দেয়। হ্যাঁ, যেমন একটা এক্সাম্পল দিই, যেমন আমি একবার একটা প্রি ওয়ার্কআউট নিয়েছিলাম, ওটা হচ্ছে ফ্যাট বার্নার প্লাস প্রি ওয়ার্কআউট। একজন আমার খাওয়াইছিল। ওই যে আর ওয়ালিদ ভাই আপনি চিনবেন, গ্যাসপারির একটা আছে না, গ্যাসপারি কি নাম জানি, এক্সট্রিম অ্যাগ্রেশন নাকি কি জানি হ্যাঁ এরকম হ্যাঁ কিছু হ্যাঁ একটা। হ্যাঁ 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 হ্যাঁ। বিশ্বাস করবেন না, ওইটা খাওয়ার পর আমি সারাটা রাত পাগলের মতন জায়গা আছিলাম এবং ছটফট করছি লিটারালি, আমিও গাও ভাইও। এবং ওয়ালিদ ভাই মনে হয় এটা আপনার কাছে আসিল না, খাইছেন মনে করেন? আমার কাছে আসছিল, আমি এরকম আরো 2-3টা খুব বাজে এক্সপিরিয়েন্স করছি। মানে ট্রেনিং তো বাজে যায়, আর ভাই যখন এটা ক্র্যাশ করে এত বাজে ফিল হয়। হ্যাঁ হ্যাঁ। মানে প্রথমে তো আপনার অস্থিরতা থাকেই, কিন্তু এরপরে যখন ক্র্যাশ করে তখন আরো খারাপ অবস্থা হয়ে যায়। এবং ক্র্যাশ করে বলতে আপনি এই যে আপনার অস্থিরতা লাগাটা, এটা যেমনি আপনি উঠবেন, ক্র্যাশ করা বলতে আপনি এরপরে একদম মানে শেষ। এই ফিলের থ্রুতে আপনি ট্রেনিং ভালো মতো কেমনে করবেন, ট্রেনিং এ ফোকাস কেমনে করবেন, এই অস্থিরতা নিয়ে আমার বুঝে আসে না। যেমন আমি নাম বলবো না, নামটা আমি জাস্ট লুকায় রাখি, জাস্ট আমি জিনিসটা বলি। এই প্রি ওয়ার্কআউটে যখন আমি খাইছিলাম, আমি খাইছিলাম এক স্কুপ, আর আমার সাথে যে ট্রেনিং পার্টনার ছিল সে খাইছিল 1.5 স্কুপ, আর গাও ভাই 1 স্কুপ। তো খাওয়ার পর যখন আমরা এক্সারসাইজ করতেছি, আমরা 2 দিন মারতেছিলাম লেগস, আমার হার্টবিটের চোটে আমার আর থাকতে পারতেছিলাম না, আমি এতটা বেশি হয়ে গেছে, ঘাম বেরিতেছে, ফুল অন এসির মধ্যে ঘাম বেরিতেছে। ওই দিন অত গরমও ছিল না, আর সেই লোকটারও আমার মতনই অবস্থা হয়েছে, বাট সে অনেক এনজয় করতেছে ব্যাপারটারে। আমি বললাম ভাই এটা আপনি এনজয় করেন, এটা কিন্তু আপনি হার্ট অ্যাটাক করার সাইন, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করবেন। আর আমরা যে লেভেলের ইন্টেন্স ট্রেনিং করি, স্কোয়াট মারি, লোডেড স্কোয়াট মারি, এই সময় যদি আপনার হার্ট রেট অলরেডি এই পরিমাণে পাম্প আপ হয়ে থাকে, এলিভেটেড হয়ে থাকে, তাহলে আপনি মারার সময় আপনার হার্ট রেট কি হবে তখন? মানুষ কিন্তু স্ট্রোকটা এই কারণেই করে। অনেকে বলে না যে ব্যায়াম করতে গিয়ে স্ট্রোক করছে, আপনি জায়গা দেখেন গা ওই লোক কয় স্কুপ স্টিমুলেন্ট খায় প্রি ব্যায়াম করছে, এগুলো আপনার হার্ট অ্যাটাক করায়। আপনি 1 ml কিংবা 2 ml টেস্টোস্টেরন উইকলি নিয়ে কিংবা 50 mg অ্যানাভার খায়, ইভেন যদি আপনি 200 mg অ্যানাড্রলও খায় ব্যায়াম করতে চান, আপনি হার্ট অ্যাটাক করবেন না। কিন্তু আপনি যদি ওভারডোজ প্রি ওয়ার্কআউট খায় ব্যায়াম করেন, আর আপনার হার্ট রেট যদি পুরো ওয়ার্কআউটে থ্রু আউট দ্য ওয়ার্কআউট এলিভেটেড থাকে ভয়ানক ভাবে, আপনি ইনস্ট্যান্ট হার্ট অ্যাটাক করে মরতে পারেন। বাজি। ক্যাফেইন ওভারডোজে মানুষ অনেক, ক্যাফেইন ওভারডোজে মানে এটা খুব ডেডলি। মানে হার্ট অ্যাটাক করে মারা যাওয়াটা খুব অ্যাবনর্মাল কিছু না, খুব নরমাল। কিন্তু দেখবেন কি জানেন, ওই লোক যদি ক্যাফেইন নিয়ে থাকে আর কোনো কারণে যদি কেউ জানে যে সে স্টেরয়েড ইউজ করে, মানুষ সব দোষে স্টেরয়েড দিয়ে দিব, প্রি ওয়ার্কআউটে কোনো দোষই দিব না ভাই। তাহলে তো আপনি স্টেরয়েডের চাইতেও ক্যাফেইনকে বেশি ডেডলি বলতেছেন, রাইট? ক্যাফেইন কেন আমি বলতেছি প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট কি, কারণ ওটার মধ্যে শুধু ক্যাফেইন না, ক্যাফেইন সহ অন্যান্য ককটেল, অন্যান্য জিনিসের ককটেল থাকে ওটা। সেম অ্যাজ ওয়েল এই ইউরিনটাও কিন্তু ভাই ভালো ভয়ানক। মানে ধরেন একটা মানুষে, ধরেন একটা কথার কথা, আমি ওয়ালিদ ভাই মোটামুটি মনে মনে দুষ্ট একটা ছেলে, অত একটা দুষ্ট না। মানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, কারণ আমি এলাম জাউরার হাফেজ, আপনি আরো খারাপ। এই দুজন মিলা যখন ওয়ালিদ ভাইয়ের উস্কামো, তখন কিন্তু ওয়ালিদ ভাইয়ের ভিতরে দুষ্ট, আর আমাদের দুজনের উস্কানি মিলা কিন্তু উনি আরো এক্সট্রিম লেভেলে হয়ে যাবে, ঠিক না? রাইট। ব্যাপারটা হচ্ছে যে একটা প্রি ওয়ার্কআউটে অলরেডি ক্যাফেইন আছে, যেটা হলো দুষ্টু। ওর মধ্যে থেকে আরো 2-3টা উপাদান, যেমন গ্রিন টি এক্সট্রাক্ট, তারপর ইউহ্যাম্বিন, এই দুইটা দুষ্টু গিয়া যখন এটারে আরো বুস্ট আপ করে, তখন কিন্তু এটার যে মানে স্টিমুলেন্টের মাত্রা কিন্তু 5 গুণ হয়ে যায়। তখন আপনার হার্ট রেট বলেন, যে যা যা রেট হওয়া দরকার শরীরের মধ্যে সব ধরনের রেট হাই হয়ে যায়। এখানে আমার একটা কোয়েশ্চেন আছে ভাই, আমি আপনার কাছে কোয়েশ্চেন হইতেছে,
আপনার কাছে প্রি ওয়ার্কআউটের মেইন পারপাসটা কি? প্রি আমার ওয়ার্কআউট ইউজ করার পারপাসটা কি? ওইটার থ্রুতে তাইলে আমরা বুঝবো যে আমাদের কি আসলে এই স্টিমুলেন্ট গুলার দরকার আছে কি নাই। এই ইয়োহিম্বিন বলেন, আপনার এত এক্সেসিভ ক্যাফেইন আমরা আসলে দরকার আছে নাকি? মেইন আমাদের পারপাসটা কি প্রি ওয়ার্কআউট ইউজ করার? আচ্ছা, প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট ইউজ করার মেইন আমাদের যে পারপাসটা হচ্ছে সেটা হচ্ছে ব্লাড ফ্লো। দ্যাট মিনস আমাদের ব্লাডে যে নিউট্রিয়েন্ট গুলো আছে, আমাদের টার্গেট থাকবে যে আমরা এমন ব্লাড ফ্লো ক্রিয়েট করব মাসেলের মধ্যে যাতে ওই নিউট্রিয়েন্ট গুলা, ম্যাক্সিমাম নিউট্রিয়েন্ট মাসেলের ভিতরে ড্রাইভ হয় ডিউরিং ওয়ার্কআউট। এটি আমাদের মেইন গোল। বাকি যে আপনার ক্যাফেইন, গ্রিন টি এক্সট্রাক্ট, ইহ্যাম্বিন এগুলার কোনো ভ্যালু নাই, একদম 0% ভ্যালু। হ্যাঁ, মেইন টার্গেট হচ্ছে কি বেটার ব্লাড ফ্লো। এখন বেটার ব্লাড ফ্লো এবং সেল হাইড্রেশন, এটার জন্য কেউ যদি আমার জিজ্ঞেস করে যে ভালো প্রি ওয়ার্কআউটের মধ্যে কি কি উপাদান আপনি সার্চ করবেন, আমার সাথে হয়তো ওয়ালিদ ভাই, জাফির ভাই আপনারা একমত হবেন। কারণ মোটামুটি যারা আমার প্রি ওয়ার্কআউট স্ট্যাক প্রোটোকল দেখছেন তারা জানেন, নাম্বার 1 সিট্রুলিন, নাম্বার 2 এল আর্জিনিন। কারণ সিট্রুলিন আর আর্জিনিনের টেকনিক্যাল কাজ একটাই, ব্লাড ফ্লো করা। বাট যখন আপনি দুইটারে স্ট্যাক করবেন তখন আপনার মাসেলে একটা বেটার ব্লাড ফ্লো এবং বেটার অ্যানাবলিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এই দুইটার কম্বিনেশনে, দুই সাপ্লিমেন্টে, দুই অ্যামাইনো অ্যাসিডের কম্বিনেশনে। তো সিট্রুলিন, আর্জিনিন যদি আপনার অ্যাভেলেবেল থাকে, অ্যাগমাটিন সেল হাইড্রেশনের জন্য, সেল হাইড্রেশন এবং সেল ভলিউমাইজেশনের জন্য আমরা ইউজ করতে পারি গ্লাইসিরল। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাপ্লিমেন্ট এটা হচ্ছে গিয়া সোডিয়াম আর হলো ক্রিয়েটিন। ওকে, মার্কেটে এখন অনেক আমরা প্রি ওয়ার্কআউট আছে, ক্রিয়েটিন মোটামুটি এক্স্যাক্টলি সেম এই স্ট্যাক ফলো করি তাজদিদ ভাইয়ের কাছ থেকে। মানে খুব আমার মনে হয় খুব কম মানুষ তাজদিদ ভাইয়ের আন্ডারে একদম আপনার অলরেডি ব্লেন্ড করা একটা রেডি প্রি ওয়ার্কআউট ইউজ করে। ভাই বিশ্বাস মোটামুটি করেন, হ্যাঁ, আমি এই যে স্ট্যাকটা আছে না, এটা আমার নিজের আবিষ্কার করা না। আমি আপনারে বলি, মিলোস সার্চেভ, ডেভ পোলাম্বো, ম্যাট জেনসেন, তারপরে আপনার প্যাট্রিক টুর, এই চাইরো ব্যক্তির সাথে যখন আমি কথা কইছি, কনসালটেন্সি করছি, এই চাইরোটা ব্যক্তি এই একটা স্ট্যাকের কথাই খালি বলে সব সময়। আমি খালি লাস্ট 4 বছর ধরে ভাই সেম এই কাজ করতেছি। সিট্রুলিন, হ্যাঁ, আর্জিনিন, অ্যাগমাটিন, তারপর আপনার ক্রিয়েটিন, সল্ট, রিসেন্টলি গ্লাইসেরলটা অ্যাড করছি। কিন্তু হ্যাঁ। আলাদা কোনো প্রি ওয়ার্কআউট হয়তো কিছু রাখি সাথে, মাঝে মধ্যে যখন ফিল হয় যে একটু ক্যাফেইন দরকার, ওটা একদম না বললেই মানে চলে আর কি ওইরকম। যেমন এই স্ট্যাকটা লাস্ট অনেক বছর ধরে ইউজ করতেছি। হ্যাঁ, যেমন একটা এক্সাম্পল দেই, যেমন ওনাদের কথা মানে সাপ্লিমেন্ট স্ট্যাক গুলো এক, খালি পার্থক্য একটাই, ডোজিং এ পার্থক্য আছে। আর হচ্ছে কি জানেন, কোন কোচ কোনোটা ডোজ বেটার বেশি পছন্দ করে। যেমন আমার কোচ আপনার গ্লাইসিরল অ্যাড করা পছন্দ করে না, কারণ ওনার ধারণা যে অনেক মানুষের পেটে গ্লাইসিরল স্যুট করে না, ব্লোটিং দেয় কিংবা পাতলা পায়খানা, ডায়রিয়া হয় অনেকের। আচ্ছা, হ্যাঁ, এটার জন্য উনি এটা সাজেস্ট করে না। কারণ যদি গ্লাইসিরল নেওয়া অবস্থায় আপনার ডায়রিয়া হয়ে যায়, তাহলে আপনার মাসেলে সিভিয়ার ক্র্যাম্প আসার একটা চান্সেস থাকে, কারণ ক্রিয়েটিনও তো আপনার প্রি ওয়ার্কআউটে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে আপনার দেখা যায় যে আপনার মিলোস সার্চেভ আবার ধরেন মনে করেন যে 5000 মিলিগ্রাম এলার্জিনিন, 5000 মিলিগ্রাম সিট্রুলিন, আপনার 3500 মিলিগ্রাম অ্যাগমাটিন সালফেট, এটা উনি প্রিফার করে। আবার আমার কোচ 1.5 গ্রাম অ্যাগমাটিনের বেশি অ্যাগমাটিন উনি প্রিফার করে না। হ্যাঁ, আবার কোন কোচ 10 গ্রাম ক্রিয়েটিন প্রি ওয়ার্কআউটে অ্যাড করতে বলে, কোন কোচ 5 গ্রাম অ্যাড করতে বলে। মিলোস সার্চেভ তো 20 থেকে 40 গ্রামের নিচে কোনো কথাই কয় না ক্রিয়েটিন। হ্যাঁ, তো এখানে বিষয় হইতেছে কি যে আপনি বিভিন্ন মানুষের সাথে কথা বলে বিভিন্ন ডোজ রিলেটেড জিনিসপাতি পাবেন, বাট আমি গবেষণা করে, রিসার্চ করে, এবং আমরা তো বাঙালি, আমাদের শরীরের একটা ক্যাপাসিটি আছে আমাদের সবাই সবকিছু নেওয়ার, এবং সবার উপরে কাজ করে কিন্তু আমি মোটামুটি একটা প্রোটোকল ডেভেলপ করছি, যে জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমরা এখানে শেয়ার করব না। তো ওটা জানার জন্য কি করতে হবে? ওটা জানার জন্য আমাদের হায়ার করতে হবে, 3 জন একসাথে হায়ার করা, বিরিয়ানি খাওয়াইতে হইব। তো ওকে, আমরা ফ্যাট বার্নার নিয়ে কথা বলতেছিলাম, স্পেসিফিক্যালি স্টিম। হ্যাঁ, কখনো যদি আপনাদের কোনো হেল্প লাগে, কোনো কিছু ডোজ সম্বন্ধে, আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমরা আমাদের সাধ্য মতন আপনাদের জন্য যেটা বেস্ট হবে সেটা বলবো, যেটা বললে আপনাদের খারাপ হবে সেটা আমরা বলবো না, মাইরা ফেলে এরকম না। আমরা স্টিম ফ্যাট বার্নার থেকে অনেক দূর পর্যন্ত আলোচনা করলাম, প্রি ওয়ার্কআউট পর্যন্ত, প্রি ওয়ার্কআউট নিয়ে। এখন আমরা স্টিম ফ্রি যে ফ্যাট বার্নার গুলো আছে, ডাইরেক্ট ফ্যাট বার্নার থেকে প্রি ওয়ার্কআউটে চলে গেছি। রাইট। তো এই স্টিম ফ্রি যেই ফ্যাট বার্নার গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা বড় পোর্শন আলোচনা করতে চাই। এল কার্নিটাইন, সিএলএ, এই সকল জিনিসগুলোর অ্যাকচুয়ালি ইফেক্টিভিটি কতটুকু? আচ্ছা ওয়ালিদ ভাই, জান এবার আপনি শুরু করেন।
মানে বলা হচ্ছে যে স্টিম পানি ফ্রি ফ্যাট বার্নার গুলার গুরুত্ব কতটুকু? কতটুকু কাজ করে? কাজ করে ফার্স্ট অফ অল আপনার ওই যে সেম কথা, পরিপূরক আপনার ডায়েট সবকিছু ঠিক রাখার পরে যদি আপনি ইউজ করতে চান, অ্যালকার্নিটিন বলেন, সিএলএ, এইসব জিনিসগুলা ইউজ করা আপনার একটা এক্সট্রা এজ দিবে আপনার মেটাবলিজম বুস্ট করার ক্ষেত্রে। কিন্তু এক্সট্রা এজ পাবেন আপনি। এখন এটা যে ছাড়া একদম হবে না তা ব্যাপারটা ওইরকম না, কিন্তু আপনার যখন ডায়েট অন পয়েন্ট থাকবে, কার্ডিও প্রোটোকল অন পয়েন্ট থাকবে, ট্রেনিং ঠিক থাকবে, আপনার ফ্যাট বার্নিংয়ে আপনার মেটাবলিজম বুস্ট করায়, আপনার একটা প্রোগ্রেসিভ ব্যাপারগুলা আসতে এই জিনিসগুলা হেল্প করবে। আর হচ্ছে এই জিনিসগুলা আপনার স্টিম সহজেই ফ্যাট বার্নারগুলো আছে ওই ব্যাপারগুলোর মতো ওইরকম রিস্কি না, প্লাস ম্যাজিক্যাল কিছুও না। অনেক মানুষ চিন্তা করে আপনার ফ্যাট বার্নার হইতেছে আমার নিজের পার্সোনালি অনেক মানুষের সাথে এরকম পরিচয় আছে। আপনার স্টিম বলেন, স্টিম ফ্রি বলেন, ফ্যাট বার্নার বলতে ওনারা বুঝে হইতেছে যে এটার কাজ হইতেছে ফ্যাট বার্ন করা। নো ম্যাটার আমি কি খাইতেছি বা আমার ট্রেনিং কেমন, কার্ডিও কেমন, ওরা ভাবে যে এটা অ্যাক্টিভলি ফ্যাট বার্নিং এ ডিরেক্ট ফ্যাট বার্ন করে। ব্যাপারটা ওইরকম না, এগুলা কোনো ম্যাজিক পিল না বা ওইরকম কিছু না, বাট এট দ্য সেম টাইম আপনার সবকিছু অন পয়েন্ট থাকলে এগুলো একটা এক্সট্রা এজ দিবে। এখন ইন ডিটেলস আপনার অ্যালকার্নিটিন বলেন, সিএলএ বলেন, তাজদিদ ভাই একটু কন্টিনিউ করেন। আচ্ছা, যেমন আপনার এল-কার্নিটিন বেসিক্যালি আমাদের এটা কিন্তু একটা কমন সাপ্লিমেন্ট, যেটা দেখবেন যে কিছুদিন মানে এল-কার্নিটিন মানুষ সবসময় বলে যে আমার সাপ্লিমেন্টে ফ্যাট বার্নিং এর জন্য এল-কার্নিটিন অ্যাড করেন। যেমন আমার একটা ক্লায়েন্ট আছে, নাম বলবো না, ওই বড় ভাই সবসময় খালি কয় আমার প্ল্যানে কেন আপনি এল-কার্নিটিন দেন না দেন না দেন না দেন না, সময় বলতে থাকে। তা আমি বলি যে ভাই এল-কার্নিটিন ছাড়াই তো আপনি শরেড হয়ে গেছেন গা। বাই দ্য ওয়ে বড় ভাইয়ের বয়স এখন 52-3 এরকম চলে। তো আমি মোটামুটি 2021 সালের শেষ থেকে ওনার ট্রেনিং করাইতেছি। ওনার এই এজে আইসা উনি ওনাকে ভালো একটা শেডেড লুক আমি দিতে পারছি উইদাউট এনি অ্যানাবলিক্স, নাথিং। তো ইভেন আপনার ক্লেন T3ও ইউজ করাইনি, তারপরেও তার একটা ভালো রেজাল্ট আসছে। আমি তার একটা কথা বলি কি, এল-কার্নিটিনের হ্যাঁ, এল-কার্নিটিনের মানে বেনিফিটটা একমাত্র ওই ব্যক্তি পাবে যার বডিতে এল-কার্নিটিনের ঘাটতি আছে। যার বডিতে এল-কার্নিটিনের ঘাটতি নাই, তার এল-কার্নিটিন নেওয়া না নেওয়া একই কথা, মানে আপনি টাকাটা নষ্ট করতেছেন অযথাই। এখন প্রশ্ন হইতে পারে আপনি বুঝবেন কেমনে? এখন দেখবেন যে আপনি আমার প্রশ্ন হইতেছে কি, যে আমরা যখন কোনো ফ্যাট বার্নিং প্রোগ্রাম করি আমাদের বডি কিন্তু ইনিশিয়ালি ভালোই ফ্যাট বার্ন করে। প্রথমত বডি ওয়াটার ওয়েট ড্রপ করে, মানে আমার প্রথম উইকে বডি ওয়াটার ওয়েট ড্রপ করে, এরপরে বডি ট্রাইগ্লিসারাইড ফালায়, লিকুইড ফ্যাট যেটা আছে, এরপরে আস্তে আস্তে বডি ডিপ ডাউন ফ্যাটের মধ্যে ঢুকে শুরু করে। তো আপনার বডি যখন ডিপ ডাউন ফ্যাটে ঢুকলে আপনার ফ্যাট বার্ন করতে 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 কিন্তু একটা সময় আপনার বডি ওয়েট ড্রপ করতে থাকবে এবং আপনি মেটাবলিজম স্লো হওয়া শুরু করবে। ওই সময় যদি দেখেন যে কোনো কিছু কাজ হচ্ছে না, তখন কিন্তু আপনি চাইলে এল-কার্নিটিন কিংবা অন্যান্য জিনিস স্ট্যাক করতে পারেন জাস্ট নিজেকে বুস্ট আপ করার জন্য। কিন্তু আমরা কি করি, আমরা ফর গ্র্যান্টেড নিয়ে নিই যে আমার ফ্যাট বার্নিং ফেজ মানে আমার ফ্যাট বার্নিং এর প্ল্যান শুরু করতেছি মানে আমার এল-কার্নিটিন কিংবা ফ্যাট বার্নার আমার অ্যাড করাই লাগবে, আমার সিএলএ আমার অ্যাড করাই লাগবে। ব্যাপারটা বুঝছেন? এখন তো ব্যাপার হচ্ছে এই কিছু হ্যাঁ মানুষ দেখা যায় যারা ট্রেডিং হইতে হয়তো আর 2 থেকে 3 মাসের মতো বাকি আছে, 10-15% এর মতো এইরকম একটা রাফ আইডিয়া থাকে যে ফ্যাট পার্সেন্টেজ আছে এরকম। এই সময় ট্রেডিং আনার জন্য একদম লাস্ট স্টেজে ওই সময় কি কার্নিটাইন বা সিএলএ এগুলা কিরকম কাজ করে? ওই যে যদি ধরেন আপনার বডি যদি কন্টিনিউয়াসলি ফ্যাট বার্ন করতেই থাকে, তাহলে তো আপনার এগুলোর প্রয়োজন নেই। আর যদি আপনার বডি ফ্যাট বার্ন করতেছে না, আপনি আর পারতেছেন না, আপনি মেটাবলিজম আপনার স্লো হয়ে গেছে, কোনোভাবে রেসপন্স করতে না, তখন আপনি সাপ্লিমেন্টগুলো অ্যাড করতে পারেন জাস্ট বুস্ট আপ করার জন্য নিজেরে। বাট আপনার মেইন টার্গেট হচ্ছে কি জানেন, অনেক সময় দেখা যায় যে আপনার এগুলো দিয়েও বুস্ট আপ হয় না যদি আপনি আপনার ডায়েট ঠিক মতো টুইক না করতে পারেন। লাইক ধরেন আপনি ফ্যাট বার্নিং ফেজে অনেক লং টাইম জিরো কার্বে আছেন, আপনার কার্বোহাইড্রেট প্রপার অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট ডায়েটে অ্যাড করার পর যে পরিমাণ আপনি মেটাবলিক্যালি বুস্ট আপ পাবেন, আপনার এল-কার্নিটিন সিএলএ তার 20% বুস্ট আপও দিবেন আপনার। মানে আপনার ফুড আপনার সবচেয়ে বড় মেটাবলিক বুস্টার। আপনি চিন্তা করে দেখেন, এল-কার্নিটিন সিএলএ কি আমাদের বডির মেইন ফিউল? আমাদের বডির মেইন ফিউল না, আমাদের বডির মেইন ফিউল হচ্ছে আমাদের খাবার, আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট, ওকে, যেটা আমাদের বডিরে চালায়। এল-কার্নিটিন না সিএলএ কিন্তু আমাদের বডিতে চালায় না। আপনি যদি খাবার না খান আপনি দুর্বল হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন। এল-কার্নিটিন আর সিএলএ না খাইলে আপনার কিচ্ছু আসবে যাবে না।
তো ঠিক না? এখন তো ব্যাপার হচ্ছে হ্যাঁ, শেষ করুন। আমি শেষ করছি। ওকে। সো অনেক ক্ষেত্রে কয়েকটা জায়গায় এরকমটা পাওয়া গেছে যে L-carnitine CL-এ হয়তো যারা একদম ফ্যাট বার্নিং এর শেষ পর্যায়ে আছে, মানে যার বডিতে হয়তো একদম শেডিং হওয়ার একদম লাস্ট স্টেজে আছে, সেই সময় হয়তো ভালো রেসপন্স করে নাই। কিংবা যাদের বডি ফ্যাট পার্সেন্টেজ অনেক হাই, শুরু থেকে তারা ইউজ করতেছে, তারাও একটা ভালো রেজাল্ট পাইছে। এটার কারণটা কি মনে করেন? শুরু থেকে ইউজ করে তারা ভালো রেজাল্ট পাইছে। হ্যাঁ, মানে অনেক মোটা কন্ডিশন থেকে যারা শুরু করে তারা প্রথম মনে করেন ফ্যাট বার্নিং জার্নি 3 থেকে 4 মাস ভালো রেজাল্ট পায়, বাট যখন ডে বাই ডে একদম ফ্যাট পার্সেন্টেজ কমে আসতে থাকে, তখন ওই যে আমরা যে শ্রেডিং বা রিপড যে কন্ডিশনটা, সেই সময় এসে হয়তো সেটা বুস্ট আপ দেয় না। কারণ হইতেছে কি, সে তো শুরু থেকেই সবকিছু ইউজ করা শুরু করেছে, সে তো বুঝতেছে না যে তার ডায়েট কাজ করতেছে না কি কাজ করতেছে। ব্যাপারটা হচ্ছে যে আপনি তো আগে আপনার একটা স্ট্রাকচারালি ডায়েট, ট্রেনিং প্ল্যান, কার্ডিও রেজিমেন আপনি ফলো করবেন। আফটার দ্যাট যখন গিয়ে আপনি আটকায় গেছেন, এই আটকাই তো কিন্তু সময় লাগে অনেক, যদি আপনি প্রপার ভাবে সবকিছু করেন। এত ইজি না, মানুষ এত তাড়াতাড়ি আটকায় না। মানে আটকানো যদি আপনার জানা থাকে যে আটকাইলে কোন কোন রাস্তা দিয়ে আপনি টার্ন করবেন, যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। যখন দিয়ে দেখেছেন সবকিছু আটকায় গেছে, তখন গিয়ে না আপনি এইসব ট্রিক্স অ্যাপ্লাই করবেন। তার আগ পর্যন্ত আপনার অ্যাপ্লাই করার কোনো মানে হয় না। আর যদি আপনি ফ্যাট লস প্ল্যানের শুরু থেকে এইসব দিয়ে শুরু করে থাকেন, তাহলে তো আপনি মনে করেন যে আপনার যে পোটেনশিয়াল কি আছে আপনার বডি, এটা আপনি দেখতেই চাইলেন না, দেখতে পারলেন। তখন গিয়ে এইসব আসলে অ্যাড করে কত লাভ হবে? আপনি ধরেন 2000 মিলিগ্রাম L-carnitine দিয়ে শুরু করছেন, আপনি আটকায় গেছেন, তখন কি 4000, 5000, 6000, 7000 কত হাজার পর্যন্ত যাবে? কোনো সেই লিমিটেশনটা নাই। এবার আমাদের একদম প্রথম লেভেলের ইনিশিয়াল লেভেলের ডিসকাশনটা করতে চাই, যেটায় মানুষজন জিমে আসার পর থেকে সবার অ্যাটেনশন তার দিকে থাকে। দ্যাট ইজ প্রোটিন পাউডার। সো প্রোটিন পাউডারের ব্যাপারে আমি মনে করছি মিয়া আপনি কইবেন বিসিটা বলে। ঠিক আছে, প্রোটিন পাউডার। বিসিটা বলে একটা জিনিস হইলো, আর দ্য রিয়েল গ্যাংস্টার, ওটা আমরা শেষে আলোচনা করব। ও মাই গড। সো প্রোটিন পাউডারের ক্ষেত্রে এখন ব্যাপার আসে যে এমনে না ওই যে 2 সেন্টের মতন বলি। হ্যাঁ, ও মাই গড। তো প্রোটিন পাউডারের ক্যাটাগরিজ নিয়ে আপনি নিজে একটা সেপারেট ভিডিও বানাইছেন, যেখানে হাইড্রোলাইজড ওয়ে প্রোটিন, কনসেন্ট্রেট ওয়ে প্রোটিন, আইসোলেট ওয়ে প্রোটিন করছেন। এখন আমি শুধু এই আনসারটা জানতে চাই, এই 3 প্রকার প্রোটিনের মধ্যে কার জন্য কোনটা বেশি সুইটেবল? কোন ধরনের মানুষ কোনটা ইউজ করবে? বেসিক্যালি আফটার এজ অফ 27-28 মোস্ট অফ দ্য পিপলই ল্যাকটোজ ইনটলারেন্স হয়ে যায় বাই ডিফল্ট। 80-90% মানুষ। কারণ আপনার বয়স বাড়তে থাকলে আমাদের বডি থেকে যখনই DHEA ন্যাচারালি কমা শুরু করে, তখনই আপনার বডি থেকে ল্যাকটিক যে এনজাইমটা থাকে, ল্যাকটোজ ডাইজেস্ট করার জন্য যে এনজাইমটা থাকে, ওই এনজাইমটা আস্তে আস্তে কমা শুরু করে। এই এনজাইমটা যখন মানুষের জন্ম হয়, যখন মানুষের যে মার বুকের দুধ খায় না বাচ্চারা, তখন কিন্তু আপনার কোনো এনজাইমের প্রয়োজন পড়ে না। তখন কিন্তু আমাদের বডিতে এই জিনিসটা কাজ করতে থাকে, এবং আস্তে আস্তে এজ অফ 28-27 আস্তে আস্তে বডি থেকে এটা ড্রপ করা শুরু করে, ওই এনজাইমটা ড্রপ করে। এখন কেউ যদি কয় যে না আমার করে না, আমার কোনো সমস্যা হয় না, তাইলে হয়তো আপনি ওই 20% এর মধ্যে একজন, 10% এর মধ্যে একজন। বাট যদি আপনি কমনলি জিজ্ঞেস করেন আমাকে, অবশ্যই মানুষের এটা ড্রপ করে। এটা রিজন কি জানেন? এটা রিজন হচ্ছে ম্যাক্সিমাম মানুষই দেখবেন যে ডাইজেশন নিয়ে কথা বলে, যে আমার গ্যাস হয়, খালি গ্যাসের ট্যাবলেট খায়। এবং ফার্মাসিতে সবথেকে বেস্ট সেলিং পার্ট হচ্ছে এই আমি তো ভাবতেছি একটা গ্যাসের ট্যাবলেটের কম বাই করে ফেলাম, তাহলে তাড়াতাড়ি বড় লোক হতে পারবো। তো মনে করেন যে গ্যাসের ট্যাবলেট খায়, দেখবেন ওই লোকগুলো জিজ্ঞেস করলে দেখবেন প্রতিদিন তারা রাত্রে দুধ খায়, দিনে দুধ খায়, দুধ চা খায়, দুধের মিষ্টি খায়, দুধের পায়েস খায়, খাইতেই থাকে দুধের আইটেম, মিস নাই। তো এইটার সবচেয়ে বড় রিজন হচ্ছে যে তারা যে এটা করতেছে তারা কিন্তু এটা জানে না, বাট তারা দোষ দিতেছে কি যে আমার গ্যাসের সমস্যা, আমার এটা ওইটা। আপনি তাদেরকে এই যে এইসব জিনিস বন্ধ করে দেন, দুধের জিনিস বন্ধ করে দেন, 2-1 সপ্তাহের মধ্যে দেখবেন যে তার এই গ্যাস আস্তে আস্তে কমা শুরু করছে উইদাউট অ্যাডিং এনি মেডিসিন। এখানে দুধের যে কথাটা আসলো, সেটা নিয়ে আমি দীর্ঘদিন যাবত ডিসকাস করার কথা ভাবতেছিলাম, যে আমাদের পুরো এশিয়ান সাবকন্টিনেন্টে দুধকে পুরো একটা গডলি ফুড হিসেবে ট্রিট করা হয়, এবং অনেক ভিডিও এলিমেন্ট আছে যেখানে বলা হয় যে দুধ এমন একটা ফুড যেখানে বেঁচে থাকার সব এলিমেন্ট আছে। আপনি যদি কোনো খাবার দাবার নাও খান, দুধ খায় আপনি অনায়াসে কয়েক মাস বেঁচে থাকতে পারবেন শুধু দুধ খায়। এরকম কথাবার্তা প্রচলিত আছে। আর যেটা কি বলে সৃষ্টিকর্তা প্রদত্ত, যে মায়ের দুধ খেয়ে বাচ্চারা বড় হচ্ছে, সো ওইখানে সামথিং স্পেশাল কিছু আছে, এরকম একটা বিশ্বাসও মানুষের মধ্যে থেকে যায়। তো এখন দেখা যায় যে ডাক্তার থেকে শুরু করে সব মানুষই
তার ডেইলি ফুডে হ্যাবিটের মধ্যে দুধটা রাখতে চায়। বাট আপনার কাছ থেকে এই ইনফরমেশনটা আসলো যে 30 পর অলমোস্ট 80% মানুষ হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্ট হয়। তো তার মানে দুধ ইনিশিয়াল স্টেজে একটা পোর্শন পর্যন্ত মানুষজনের জন্য হেলদি, এবং 30 আগেও কিন্তু আমরা অনেক মানুষ পাই যারা ল্যাকটোজ ইনটলারেন্ট, এবং তারা হয়তো মোস্ট অফ দ্য কেসে নিজেরাও জানে না যে তারা ল্যাকটোজ ইনটলারেন্ট। তারা কন্টিনিউয়াসলি দুধ খেয়ে আসতেছে কারণ তারা মনে করে দুধ অনেক হেলদি ফুড। ব্রো জি। একটা জিনিস, মানুষ জানে না, এটা একটা জিনিস। একটা হচ্ছে মানুষ যায় না, মানতে চায় না। মানে আপনি মানবেন না, এটা মানতে চাবেন না, কট্টরপন্থী। আমি এটা মানুম না, আপনার এই কথাটা আমি মানি না যে আমি এটা ইনটলারেন্স। হিয়ার এটা কামস হচ্ছে টু বিলিফ, যে মানুষ যখন মনে করে যে এটা তো একটা গডলি ফুড, আদর্শ খাবার। হ্যাঁ, সো এখানে এটা খেয়ে কিভাবে আমার মানে প্রবলেম হইতে পারে। সো এই জিনিসটা তো একসেপ্ট করার মেন্টালিটি নাই। ইনফ্যাক্ট সব থেকে নাইটমেয়ার ব্যাপার যেটা, অনেক মানুষ এই আমাদের দেশেই পোস্ট ওয়ার্কআউটে মিল্ক ইউজ করতেছে এবং তারা মনে করে এটা একটা ভালো প্রোটিন সোর্স তারা কনজিউম করতেছে। সো এই ব্যাপারে ডিসকাশন চাই। ফার্স্ট অফ অল, আপনি দুধ অবশ্যই আদর্শ খাবার, দুধের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু এগুলারে আস্তে আস্তে করে আইসোলেট করতে পারলে আপনি ওইটা থেকে বেনিফিট পাবেন। যদি না পান, যেমন দুধের মধ্যে জানেন, মানুষ জিজ্ঞেস করবেন যে দুধে কি আছে, ক্যালসিয়াম আছে, কিন্তু দুধের সবচেয়ে বেস্ট উপাদান কি জানেন? দুধের সবচেয়ে বেস্ট উপাদান হচ্ছে ওয়ে প্রোটিনটা। এটি হচ্ছে মেইন জিনিস, প্রোটিন, যেটাতে যদি আপনি আলাদা না করেন দুধ থেকে, তাহলে ওই প্রোটিনের কোনো বেনিফিট আপনার বডি দিবে না, আপনার পাবেন না। কিন্তু দুধে তো মেজরিটি পোর্শন কেসিন থাকে। মেজরিটি পোর্শন কেসিন থাকে না, মেজরিটি ওয়ে থাকে। মেজরিটি পোর্শন ওয়ে থাকে। তো তাই যদি হয় তাহলে কেন মানুষজনের এই প্রবলেমটা ফেস করে হেলথে? কারণ এটাকে যদি আপনি আলাদা না করেন দুধ থেকে, ধরেন আপনি প্রথমে দুধ থেকে এটারে ওয়ে বানান, ওয়ে থেকে এটারে ফিল্টার করে বানান আইসোলেট, মানে ল্যাকটোজ একদম ফালায় দিয়ে 1-2% আছে। আপনি যদি এটারে আরো ল্যাকটোজ ছাড়া করে দেন, তাহলে বানাইতে হয় হাইড্রোলাইজড, একদম জিরো ল্যাকটোজ। ঠিক আছে? তো এইভাবে করে দুধ থেকে আপনি মেইন জিনিসগুলো এক্সট্রাক্ট করতে পারেন। তখন গিয়ে আপনি দুধের মধ্যে যেসব জিনিসগুলো আছে এগুলার আলাদা আলাদা করে আপনি বেনিফিট পাইতে পারেন। বাট যদি আপনি খালি দুধ খেয়ে বেনিফিট পাইতে চান, শুধু দুধ থেকে এই ডাইরেক্ট বডি এগুলারে এক্সট্রাক্ট আলাদাভাবে করতে পারবে না, হিউম্যান বডি করতে পারবে না। এটা হলো সিম্পল জিনিস। অনেক প্রোটিন সাপ্লিমেন্ট নিজের ব্র্যান্ডের গায়েও, মানে ওই বোতলের গায়েও উল্লেখ থাকে যে যদি কিনা ইউজ করা হয়, কি বলে, এর সাথে মিল্ক মিক্স করা হয় তাহলে বেটার টেস্ট করে। এই জন্য অনেকে করে থাকে। সেই ব্যাপারে কি বলবেন? এখন ভাই টেস্টের জন্য তো আপনি কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন, গুঁড়া পাউডার ইউজ করতে পারেন, ওভালটিন ইউজ করতে পারেন, হরলিক্স ইউজ করতে পারেন। ইট ডাজন্ট ইভেন ম্যাটার। ম্যাটার হচ্ছে যে আপনি এটার মধ্যে এই জিনিসটা ইউজ করলে এটার কোয়ালিটি খারাপ হয়ে যাবে, সো এটা করা যাবে না। এখন বাকিটা আপনার উপরে, যে আপনি এত টাকা দিয়ে ওয়ে প্রোটিন কিনছেন, আপনি এটার কোয়ালিটি নষ্ট করে খাবেন, মেইন পারপাসটাই নষ্ট করে ফেলতেছেন আপনি, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, ওয়ে প্রোটিন খাওয়ার মেইন উদ্দেশ্য কি? এটারে ফাস্ট মাসেলের ভিতরে ঢুকানোই তো, পোস্ট ওয়ার্কআউটে। এটা যদি আপনার না হয়, এটারে যদি আপনি স্লো করেন, তাহলে টাকা দিয়ে ওয়ে প্রোটিন কেনার মানে কি? দরকার নেই। হ্যাঁ, অলরাইট। তো এই ওয়ে প্রোটিনের কতটুকু পার্সেন্টেজ আসলে আমরা এই সাপ্লিমেন্টেশন থেকে নিতে পারি? মানে আমরা তো জানি প্রোটিন সোর্স হিসেবে আমাদের অন দি আদার হ্যান্ড চিকেন, এগস, ফিশ এগুলো কনজিউম করা লাগবে। সো টোটাল ধরেন একটা মানুষের ডেইলি 150 গ্রাম প্রোটিন দরকার পার্সন এক্স। তার জন্য কতটুকু পোর্শন আমরা প্রোটিন পাউডার থেকে নিলে বেস্ট, আর কতটুকু পোর্শন হোল ফুড থেকে নিলে বেস্ট? যদি কেউ প্রোটিন পাউডার এফোর্ড করতে পারে, তাহলে আমি বলবো 20% প্রোটিন ওয়ে প্রোটিন থেকে নিক, আর বাকি 80% ফুড থেকে নিক। আর যদি ওয়ে প্রোটিন এফোর্ড না করতে পারে, পুরো 100%ই ফুড থেকে নিক। তাহলে এখন একটু আগে যেটা বললেন যে ফাস্ট অ্যাক্টিং আপনার প্রোটিন সোর্স হিসেবে হচ্ছে হাইড্রোলাইজড ওয়ে বা ওয়ে আইসোলেটটা গুরুত্বপূর্ণ বা ভালো রোল প্লে করে, তাহলে যারা হোল ফুড থেকে নিতেছে তাদের মাসেলে কি ওইরকম ভাবে ফাস্ট ডেলিভারি হবে, বা তাদের মাসেল বিল্ডিং এ কোনো হ্যাম্পার হবে কিনা? মাসেল বিল্ডিং এ কোনো হ্যাম্পার হবে না, হয়তো বা একটু ডিলেড অ্যাবজর্পশন এবং কিংবা ডিলেড অ্যামাইনো রেসপন্স পাবে। বাট আমি মনে করি কি, এটা কাদের জন্য, আমি আপনার জিনিসটা একটু ভাগ করে দিই। যেমন যেই বান্দা সকালে ওইটা খালি পেটে ব্যায়াম করে, তার জন্য ওয়ে প্রোটিনটা খুবই দরকারি। কারণ অলরেডি সে ওইটা খালি পেটে ব্যায়াম করতেছে, তার জন্য দুইটা জিনিস খুব দরকারি। একটা হচ্ছে গিয়ে BCAA, একটা হচ্ছে ওয়ে প্রোটিন। কারণ BCAA তার বডি ডিউরিং ওয়ার্কআউট BCAA সাপ্লাই দিয়ে তারে ক্যাটাবলিজম থেকে বাঁচাবে, নাম্বার 1, মানে টেম্পোরারি। নাম্বার 2, ব্যায়াম শেষ করার সাথে সাথে তার বডিতে প্রোটিনটা তখন এই কারণে দরকার, কারণ অলরেডি সে 8-9 ঘন্টা ঘুমাইছে, ঘুম থেকে উঠছে, উঠা সে কোনো খাবার না খেয়ে সে জিমে আসছে ব্যায়াম করতে। তো পোস্ট ওয়ার্কআউটে এমন কিছু দরকার যেটা 10-15 মিনিটের মধ্যে তার বডিতে ডাইজেস্ট হয়ে কাজ শুরু করে দেয়, মানে অ্যামিনো চেইন প্রডিউস করা শুরু করে দেয়। এটা একটা ফ্যাক্ট। আর ধরেন কেউ যদি 2-3টা মিল খায়া তারপর ব্যায়াম করে, তাইলে ধরেন তার বডিতে অলরেডি ব্যাকআপ আছে, তার এত চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, তার অত চিন্তা করার দরকার নেই। এখন ভাই এখানে আরো একটা ক্যাটাগরি আমি অ্যাড করি, জেনারেল মানুষের
জন্য যদি হয় তাহলে চিন্তা করার দরকার নেই। যদি সে প্রফেশনাল বডি বিল্ডার হয় যার ইচ অ্যান্ড এভরি আউন্স অফ মাসেল ইম্পর্টেন্ট, হুম। তার হিসাব আলাদা। তার সাথে যদি আপনি একটা নরমাল মানুষের মিলান তাহলে আবার হবে না। বাট আমাদের প্রবলেম হচ্ছে কি, আমরা when it comes to supplementation আমরা নরমাল মানুষ, প্রফেশনাল বডি বিল্ডার সব এক কইরা ফেলাই। স্টেরয়েড মানে আমরা মনে করি নরমাল মানুষ, বডি বিল্ডার, বডি বিল্ডিং মানে স্টেরয়েড। বাট এখানে কিন্তু ক্যাটাগরিজ আছে। অ্যাথলিট আর নরমাল মানুষ দুটো এক না। এখন দেখবেন ফুটবল কিন্তু পাড়া মহল্লার ছেলেপেলেরাও ভালো খেলে। এটা মানে কিন্তু এই না সে ন্যাশনাল টিমের প্লেয়ার। আবার ন্যাশনাল টিমের প্লেয়ার যা যা করতেছে তার মানে এই না পাড়া মহল্লার ছেলের ওই জিনিস করতে হবে, অত দামি বল কিনতে হবে, অত দামি জুতা পরতে হবে। বাট সে তো নর্মাল দিয়েও ফুটবল খেলতে পারবে, পারবে না? সেম একটা জেনারেল লোক যে ভালো একটা ফিটনেস চায়, সে বেসিক সাপ্লিমেন্টেশন আর ফুড দিয়ে কিন্তু ভালো একটা ফিজিক বানাতে পারবে, তার স্টেরয়েডের প্রয়োজন নাই। বাট মানুষ মনে করে কি বডি বানাইতে হইলে মেবি স্টেরয়েড দরকার, বডি বানাইতে হইলে মেবি সাপ্লিমেন্ট দরকার। এটা হইতাছে কি আমরা একটার সাথে একটারে মিলাই ফেলাইছি। প্রফেশনাল আর জেনারেল দুই জিনিস। প্রোটিন পোর্শন, প্রোটিন পাউডারের যে আলোচনা করলাম, এটার সাথেই তো কমপ্লিমেন্টারি। জিমে যারা আসে শুরুতেই যে আই ক্যাচটা থাকে তাদের, যেটা বললাম দ্য রিয়েল গ্যাংস্টার, দ্য BCAA, এবং সেটারই হাত ধরে আমরা এখন একটা নতুন প্রোডাক্টের ইন্ট্রোডাকশন দেখতে পাই, EAA, যেটা হয়তো আগে 5-7 বছর আগেও এই সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রিতে পপুলার ছিল না। তো BCAA আমরা বাংলাদেশের এই জিমগুলোতে অনেক বেশি ট্রেন্ডি দেখি। অনেক মানুষ হয়তো প্রোটিন পাউডারও কিনে না, বাট BCAA কিনে। সো BCAA এরকম হাইপ থাকার কারণটা কি? এটা সবচেয়ে বড় হাইপটা কি জানেন? এটার হাইপটা হচ্ছে যে আপনি এটারে সিপ করতে করতে যখন ব্যায়াম করেন, আপনার ব্রেন, আপনার মাইন্ড আপনার বলে আপনি জানি কি খাইতেছেন, যেটা আপনার প্রচুর এনার্জি দিতেছে। আর এটার মধ্যে কিছু মাইন্ড বগলিং ফ্লেভার অ্যাড করার কারণে এখন বিভিন্ন মানুষের মুখে বিভিন্ন ফ্লেভার ভালো লাগে। যেমন আমার মুখে ম্যাঙ্গো ফ্লেভার অনেক ভালো লাগে। ম্যাঙ্গো ফ্লেভারে BCAA খাইলে আমার কাছে মনে হয় যে আমি পুরো জিম ভেঙে ফেলাম। সেম যার গ্রেপ ভালো লাগে, আঙ্গুরের ফ্লেভার ভালো লাগে, ওই বাট আঙ্গুরের ফ্লেভার খাইয়া মনে করবো আজকে জিম শেষ, তুই শেষ জিম। বুঝছেন? তো ব্যাপারটা হচ্ছে কি যে বেসিক্যালি, আচ্ছা আরেকটা জিনিস, BCAA কিন্তু আসলে আমাদের ডিউরিং ওয়ার্কআউট একটা স্ট্রেংথ দেয়, আসলেই দেয়। হ্যাঁ, কিরকম? জিজ্ঞেস করেন হাউ, কিরকম? BCAA এর মধ্যে একটু জাস্ট আপনি লেভেলটা ঘুরাইবেন, লুসিন, আইসোলিউসিন, ভ্যালিন, এই তিনটা তো অ্যামিনো অ্যাসিড। এটা ছাড়া যেটা সবচেয়ে টপ নচ উপাদান দেওয়া থাকে সেটা হচ্ছে গিয়ে আপনার মিনারেলস, এবং তার মধ্যে থেকে সোডিয়াম এন্ড পটাশিয়াম, যেটা আপনার ডিউরিং ওয়ার্কআউট স্ট্রেংথ প্রোভাইড করে। আমরা না একটু আগে প্রি ওয়ার্কআউট বা স্টিমের আলোচনায় দেখলাম যে প্রি ওয়ার্কআউট গুলোতে হচ্ছে যদি এই সোডিয়াম পটাশিয়ামের ভালো ব্যালেন্স থাকে তাহলে দিস ইজ আ গুড প্রি ওয়ার্কআউট। তাহলে যে মানুষটা এরকম ভাবে প্রি ওয়ার্কআউট নিছে তার আবার এক্সট্রা করে BCAA এর থ্রুতে এই সোডিয়াম পটাশিয়াম নেওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে গিয়া যে অ্যাকচুয়ালি প্রি ওয়ার্কআউটে সোডিয়াম আর পটাশিয়াম দেওয়ার, মানে পটাশিয়াম বাদ দিলাম, আমি সোডিয়ামে আসি, কারণ পটাশিয়াম ওভারলোড হয়ে গেলে সমস্যা আছে বডিতে। বাট সোডিয়াম ওভারলোড হওয়ার চান্সেস খুবই কম থাকে, কারণ আমরা কন্টিনিউয়াসলি সোয়েট করি, মাসেল কন্ট্রাকশন করে, তখন তো সোডিয়াম ইউজ হয়। তো ব্যাপারটা হচ্ছে কি যে প্রি ওয়ার্কআউটে আপনার সোডিয়াম পটাশিয়াম দিচ্ছেন আপনার বডিরে একটা টেম্পোরারি, মানে একটা বডিরে একটা সিগন্যাল দেওয়া যে আপনার বডিকে আপনি হাইড্রেট করতেছেন। বাট ডিউরিং ওয়ার্কআউট সোডিয়াম আর পটাশিয়াম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই হাইড্রেশনটাকে মেনটেন করা। কারণ ডিউরিং ওয়ার্কআউট আমরা ঘামি, আমাদের মাসেল এই যে কন্ট্রাকশন করেন, পাম্প হয়, পাম্প হওয়ার সময় কিন্তু মাসেল ডিহাইড্রেট হয়ে যায়, কারণ মাসেল সব ওয়াটার পুল করে মাসেলের ভিতরের মধ্যে পুশ করে। তখনও কিন্তু আমাদের বডি টেম্পোরারি ডিহাইড্রেট হয়ে যায়। একটা ভালো, যদি আপনার ভালো পাম্প হয়, যেদিন দেখবেন প্রচুর পাম্প হইতেছে, ওই দিন দেখবেন কি মাসেলের মধ্যে একটা সেপারেট লুক দেখা যায়। ওটার কারণ কি? এটা কিন্তু ডিহাইড্রেশন থেকে আসে। এবং আপনি যত বডি ডিহাইড্রেট করবেন, ধরেন আপনি ট্রেনিং করতেছেন, কেন ট্রেনিং করতেছেন? ট্রেনিং করার অবস্থায় কিন্তু বডি সবচেয়ে বেশি ক্যাটাবলিক মুডে চলে যায়, কারণ তখন মাসেল ব্রেকডাউন হয়। টেকনিক্যালি সায়েন্সের ভাষায় মাসেল ব্রেকডাউন মানে কিন্তু ক্যাটাবলিজম হয়, কারণ আপনি মাসেল ভাঙতেছেন, বডির ইনজুরি করতেছেন ভিতর থেকে, এটা বডির হিসেবে কিন্তু ক্যাটাবলিজম। বাট যখনই আপনি ট্রেনিংটা শেষ করে ফুড দিয়ে দিতেছেন, তখন কিন্তু আর ক্যাটাবলিজমটা থাকতেছে না। দ্যাটস ওয়াই বলা হয় যে আফটার ওয়ার্কআউট অ্যাজ সুন অ্যাজ পসিবল রেস্ট এন্ড রিকভারি করে সলিড মানে মিল দিয়ে দিতে, যাতে বডি আবার অ্যানাবলিক মোডে চলে আসে। রাইট। এটা হলো একটা ফ্যাক্ট। তো দেখা যাচ্ছে কি যে আপনি যদি বডির ডিউরিং ওয়ার্কআউট ডিহাইড্রেট বানায় ফেলান, তাহলে কিন্তু আপনার বডি আরো ক্যাটাবলিক হয়ে যেতেছে, এবং ক্যাটাবলিক বডি কিন্তু মাসেল ব্রেকডাউন করে, এবং ক্যাটাবলিক বডি শরীরের জন্য ভালো না। ক্যাটাবলিজম মানে কিন্তু আপনার মানে অনেক খারাপ অবস্থা, ইভেন লাইফ রিস্ক ক্যাটাবলিজম মানে। তাইলে ভাই এই ক্ষেত্রে তো আপনার আমরা সোডিয়াম বলেন, আপনার ইলেকট্রোলাইট যেগুলো আছে এগুলোর ইম্পর্টেন্স বুঝলাম। সো মানে ইন্ট্রা ওয়ার্কআউটে আপনার ইলেকট্রোলাইট বা হাইড্রেশন, সোডিয়াম বলেন, এগুলার যে ইম্পর্টেন্স, এগুলো কি আমাদের এই BCAA এর থ্রুতে নেওয়া উচিত? মানে মেইনলি তো আমরা BCAA নিয়ে কথা বলতেছিলাম। সো ওই ইলেকট্রোলাইটস এর ইম্পর্টেন্স যতটুক,
ওইটা তো আমরা অন্যভাবেও করতে পারি। কিন্তু বিসি ডাবল এটা কতটুকু এসেনশিয়াল? এটা তো ম্যান্ডেটরি কিছু না। আনলেস আপনি ওই যে বললেন যে সকালে ট্রেনিং করতেছে কেউ, সকালে আর্লি ইন দ্য মর্নিং ট্রেনিং করতেছে, এরকম ৩-৪টা মিল নেওয়ার পরে, পর্যাপ্ত প্রোটিন বডিতে যাওয়ার পরে, পর্যাপ্ত আপনার অ্যামাইনো অ্যাসিড বডিতে আছে, ওই অবস্থায় ধরেন ইলেকট্রোলাইট যেই সাবস্টেন্সগুলো আছে, এক্সেপ্ট দ্যাট ওগুলা বাদে বিসি ডাবলটা কতটুকু জরুরি যাদের ৪টা-৫টা মিলের পরে ট্রেনিং করতেছে? জেনারেল ফিটনেসের জন্য বিসি ডাবলের প্রয়োজন 0। হ্যাঁ, আর যারা কম্পিটিশন করে অ্যাথলিট, তাদের জন্য বিসি ডাবলের প্রয়োজন আছে। এখন আমি জিনিসটা বুঝাই। যেমন ধরেন আপনার আপনার বডিতে মানে নিউট্রিয়েন্ট পুরো ফুল আছে, এটা যে কোনো মুহূর্তে উপচায় পড়ে যেতে পারে। এটার জন্য আপনি কন্টিনিউয়াসলি নিউট্রিয়েন্ট সাপ্লাই দিয়ে দিতেছেন, যাতে এটা কোনো কিছু উপচায় না পড়ে, যাতে আপনার কোনো কিছু লস না হয় ডিউরিং ট্রেনিং, কোনো কিছু যাতে লস না হয়। আচ্ছা, একটা জিনিস আমি একটু ভালোভাবে এক্সপ্লেন করলে মানুষ বুঝবে। ধরেন আপনি মিল নিছেন, ট্রেনিং করতেছেন। যখন আপনি ধরেন প্রফেশনাল অ্যাথলিট, আপনার ট্রেনিং করার সময়ও আপনার বডি যদি ক্যাটাবলিক হয়ে যায়, তাহলে আপনার মাসেল লস, মানে আপনার একটা অ্যামিনো অ্যাসিডও যদি ব্রেকডাউন করে এনার্জি হিসাবে বডি ইউজ করে, এটা আপনার জন্য খারাপ। কারণ আপনি অ্যাজ এ অ্যাথলিট, আপনার জন্য ইচ অ্যান্ড এভরি আউন্স অফ মাসেল ইম্পর্টেন্ট। কারণ আপনার তো টার্গেট হচ্ছে গ্রো করা, ঠিক না? প্রতিটা বছরে প্রোগ্রেস করা। তখন আপনি কি করেন? আপনি বিসি ডাবল এর নিয়ে ওইটারে ব্রিজিং করেন, ওই সময়টারে জাস্ট বডিরে বুঝাইতেছেন যে আমি কন্টিনিউয়াসলি তোমার অ্যামাইনো সাপ্লাই দিয়ে রাখতেছি। দ্যাট ডাজন্ট মিন যে ওই অ্যামাইনো অ্যাসিড যায় কিন্তু আপনার বডিতে যে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড মানে অ্যাড করে মাসেল অ্যাড করছে, তা কিন্তু না। আপনি জাস্ট বডিকে বুঝাচ্ছেন যে তুমি অ্যামাইনো অ্যাসিড পাইতাছো, ক্যাটাবলিক মুডে যায়ও না। এবং যখন আপনি এটা দিতে ওয়ার্কআউটটা শেষ করার পরে যখন আপনি মিলটা নিয়ে নিবেন, তখন কিন্তু ওই বিসি ডাবল যে আপনার ব্রিজিং করছিলেন ওই সময়, ব্রিজিংটা আপনার উপকারী দিব ক্যাটাবলিজমে না যাওয়ার জন্য। আচ্ছা, এই ব্রিজিং ব্যাপারটা কি যখন আমার বডিতে অ্যামাইনো অ্যাসিড একটা লিমিটেড পরিমাণে আছে বা আমি ডেফিসিয়েন্সিতে আছি, কাটডাউনে আছি, এই জায়গায় প্রযোজ্য, নাকি যখন আমি ধরেন সারপ্লাসে আছি, আমার বডিতে পর্যাপ্ত আমি থ্রু আউট দ্য ডে দিয়ে যাইতেছি, ওই ক্ষেত্রেও সেম এরকম হয়? আপনি যখন প্রফেশনাল অ্যাথলিট হবেন, তখন আপনি যে কোন সময় ডেফিসিটে আছেন আর কোন সময় সারপ্লাসে আছেন, এটা বোঝাটাই মুশকিল। কারণ যে কোনো মুহূর্তে আপনার বডি ক্যাটাবলিক হয়ে মাসেল ব্রেকডাউন করে ওটা এনার্জি হিসেবে ইউজ করতে পারে। দ্যাটস ওয়াই ফর সেফটি বডি বিল্ডাররা কোনো রিস্ক নেয় না। আপনি দেখবেন অনেক কোচের প্রোটোকল আছে, ইন বিটুইন মিলেও কিন্তু অ্যামাইনো অ্যাসিড দেওয়া হয় তার ডায়েটে। অনেকে ই ডাবল এ দিয়ে দেয়, অনেকে শুধু লিউসিন অ্যাড করে 5 থেকে 10 গ্রাম। হ্যাঁ, ডিপেন্ডিং অন ওই পার্সনের মেটাবলিজম। এখন যার মেটাবলিক রেট অনেক বেশি, তারে কিন্তু ডিউরিং ওয়ার্কআউট আপনার সময় অ্যামাইনো অ্যাসিড দেওয়া লাগে, জাস্ট বডির যে বললাম না, ব্রিজ ক্রিয়েট করার জন্য, বোঝানোর জন্য যে না তুমি সাপ্লাই পাইতেছো কন্টিনিউয়াস। ঠিক আছে? তো এখানে জিনিসটা হচ্ছে এরকম যে আপনি যদি অ্যাথলিট হয়ে থাকেন, তাহলে আপনার জন্য ইচ অ্যান্ড এভরি আউন্স অফ মাসেল খুবই ইম্পর্টেন্ট। আর যদি আপনি জেনারেল ক্লায়েন্ট হয়ে থাকেন, আপনার জন্য বেসিক জিনিসটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন জেনারেল মানুষের বিসিটা বলে আমি মনে করি কোনো দরকারই নেই যদি সে তার ডেইলি প্রোটিন ইনটেক ঠিক রাখে। কারণ জেনারেল মানুষ তো আর আপনার প্রফেশনাল বডি বিল্ডারের মতো তার টার্গেট এরকম থাকে না যে আজকে এই বছর আমার 5 কেজি মাসেল পূরণ করতে হইব, আমার লেগসে এত ভলিউম আনতে হইব, কারণ নেক্সট ইয়ার আমার স্টেজে যাওয়া লাগবে, এই লুক নিয়ে। এটা তো জেনারেল মানুষের চিন্তা না। জেনারেল মানুষের চিন্তা হলো স্লোলি আমার একটা ডিসেন্ট মাসেল পুট অন হইলে, আমি হেলদি থাকলে, একটা হেলদি ফিজিক পাইলে আমার জন্য মোর দেন এনাফ। তো সেই ক্ষেত্রে আপনার বিসি ডাবল এর থেকে বেশি ইম্পর্টেন্স এমন সাপ্লিমেন্ট ইউজ করা, এমন হেলথ সাপ্লিমেন্ট ইউজ করা যেগুলা আপনার ফুডটাকে, আপনার নিউট্রিশনটাকে মাসেলের মধ্যে ড্রাইভ করতে হেল্প করবে। রাইট। তাহলে বিসি ডাবল এর পাশাপাশি আর ই ডাবল এর যে নামটা আমরা শুনে থাকি, দুইটার মধ্যে ডিফারেন্স কি? ই ডাবল এর মধ্যে আপনার ওই বাকি 20টা যে অ্যামাইনো অ্যাসিড আছে ওগুলো কমপ্লিট দেওয়া থাকে। আর বিসি ডাবল এর মধ্যে আপনার শুধু লুসিন, আইসোলুসিন আর ভ্যালিন, 3টা মেইন অ্যামাইনো অ্যাসিড থাকে। এই পার্থক্য, আর কিছু না। তাহলে তো ই ডাবল এ বেটার ইন এ সেন্স বোঝা যায়। ইন এ সেন্স ই ডাবল এ বেটার, হ্যাঁ বেটার বলা যায়। তারপরও কেন বিসি ডাবল এর মার্কেটটা বেশি চড়া? এটা কি এই কারণ যে ই ডাবল এ মাত্র নতুন আসছে মার্কেটে? না, এটা আসলে কি আমাদের এই এশিয়ান জোনের মধ্যে বিসি ডাবল এর মার্কেটটা বেশি। কিন্তু আপনি যদি ওই ইউরোপ জোনে গিয়ে দেখেন, তাহলে ওরা ই ডাবল এ বিসি ডাবল এ দুইটাই চিনে, দুইটারই প্রপার ভাবে ইউজ করার সিস্টেম আছে। মানে দুইটার ইউজেস ডিফারেন্ট আপনি বলতে যাচ্ছেন? কাইন্ড অফ। ওকে, কাইন্ড অফ।
কারণ এখানে একটা আমার একটা কনফিউশন আছে, ব্যাপারটা হচ্ছে কি যে অনেক সময় আপনার বডিতে বাকি অ্যামাইনো অ্যাসিড গুলো কাজে লাগে, আবার অনেক সময় লুসিন আইসোলেশন ভ্যালিন দিলেও আপনার বডিতে কাজ হয়ে যায়। এখন মেইন ফ্যাক্ট হচ্ছে যে যদি আপনি ই ডাবল ই পাওয়া যান তাহলে আপনি ই ডাবল ইউজ করেন, যেটা আমাদের সবকিছু বেশি বেশি আছে। হুম। তাহলে এখন আমরা একদম পডকাস্টের লাস্টের দিকে চলে আসছি, বলবো সব থেকে বেশি ইউজ হওয়া এমন একটা সাপ্লিমেন্ট নিয়ে, যেটা হচ্ছে ক্রিয়েটিন। এবং ক্রিয়েটিন নিয়ে আপনার নিজের মনে হয় অনেকগুলো ভিডিও রেকর্ড করা আছে অলরেডি, বাট তারপরও স্টিল মানুষজনের কনফিউশনের শেষ নেই। তো আমরা শেষ প্রশ্ন হচ্ছে কি ক্রিয়েটিন খেলে কি চুল পড়ে কিনা? ওকে, আপনি তো অলরেডি চুল পড়া অবস্থায় আছেন, তো কত গ্রাম ক্রিয়েটিন খাইছেন লাইফে? আমি তো লাইফে অনেক ক্রিয়েটিন খাইছি, কিন্তু সমস্যা হয়ে গেছে যে ক্রিয়েটিন খাওয়ার কারণে কিন্তু চুল আসলে পরে এরকম কোনো স্টাডি, কোনো রিসার্চ নাই। দেখেন চুল কেন পরে, চুল পড়ার সবচেয়ে নাম্বার ওয়ান রিজন হচ্ছে গিয়া কোনো স্টেরয়েডও না, কোনো কিছুই না। আপনার বডিতে একটা হরমোন আছে ডাইহাইড্রোটেস্টোস্টেরন, যেটাকে বলা হয় ডিএইচটি। এটার মাত্রা যার বডিতে ন্যাচারালি বেশি, ওর চুল ন্যাচারালি পড়বে। এখন সে যদি স্টেরয়েড নেয়, কিছু কিছু স্টেরয়েড ডিএসটি ডেরিভেটিভ, মানে ডিএসটি থেকে স্টেরয়েড গুলারে বানানো হয়। টেস্টোস্টেরনের সাথে আরো দুইটা হাইড্রোক্সি অ্যাড করা হয়, ডাইহাইড্রোক্সি, এটা দুইটা হাইড্রোক্সি অ্যাড করা হয়, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ডিএইচটি, ডাইহাইড্রোক্সি কার্বন। তো এটা অ্যাড করার কারণে আমাদের বডিতে ডিএইচটির মাত্রাটা বাইরে যায়। তো যেখানে আপনার 10 দিন পরে পড়তো, 10 দিন আগেই চুল আপনার পড়ে যায়, বাট 10 দিন পরে আপনার ঠিকই চুল পড়তো, আপনি বাঁচাতে পারতেন না। কিন্তু ক্রিয়েটিন নেওয়ার কারণে আপনার ডিএইচটি কখনোই বাড়ে না, এরকম কোনো রিসার্চ পাওয়া যায় না। ক্রিয়েটিন আপনার বডিতে শুধুমাত্র ক্রিয়েটিনের কাজ হচ্ছে এটিপি জেনারেট করা, যেখান থেকে আপনার বডি এনার্জি পায় এবং মাসেলের সেল ভলিউমাইজেশন আসে। কারণ ক্রিয়েটিনের কারণে মাসেল সেলের ভিতরে পানি আসে, যেটা আমাদের মাসেল সেলের দরকার মাসেলকে হাইড্রেট রাখার জন্য, মাসেলকে অ্যানাবলিক রাখার জন্য এবং মাসেলে পাম্প এবং 3D লুক আনার জন্য। এবং ক্রিয়েটিন ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান রিসার্চ সাপ্লিমেন্ট, যেটা অনেক 1961 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত চলতেছে, চলবে এবং চলতেই থাকবে। বাট একটা ম্যাক্সিমাম মানুষের ধারণা আছে, এই যে বললেন ওয়াটার হোল্ড করা, ওয়াটার করার কারণে নিজের বডিতে ব্লোটিং বা ওয়াটারি লুক চলে আসে, তাদের ধারণা এটাকে কিভাবে ব্রেক করবে? ওই যেসব লোক এই কথাগুলা বলে যায় দেখেন তারা সারাদিন গার্বেজ খায়, শিটি ফুড। ওনারা মাসেলের ভিতরের ওয়াটার আর স্কিনের আন্ডারে আপনার ব্লোড হইতেছে যেই ওয়াটারের কারণে ওইটা মিলায় ফেলায়। মাসেলের ভিতরে যে ওয়াটারটা দরকারি আপনার হাইড্রেশনের জন্য, ওইটার এই ব্লোড হইতেছে যে ওনাদের খাবারের জন্য, ওই ব্যাপারটা মিক্স করে ফেলে। ব্যাপারটা আমি জিনিস ডিফারেন্সিয়েট করতে পারলে বুঝতে পারবে যে ওয়াটার অ্যাকচুয়ালি কোনটা হোল্ড করা দরকার, বডির জন্য ইম্পর্টেন্ট। আমি আরেকটু সহজ করে দিই মানুষের জন্য। দেখা যাচ্ছে কি যে একটা লোকের ডায়েট আগেই ভালো ছিল না, ভালো না থাকার কারণে তার স্কিনের ভিতরে অলরেডি পানি রয়ে গেছে। যখন ক্রিয়েটিন অ্যাড করছে, করার পর যখন তার মাসেলের ভিতরে পানি বাড়া শুরু করছে, উপরের পানি আর ভিতরে পানি মিলা যখন পুশ করে, তখন কিন্তু একটা পুরো ব্লোটি স্পঞ্জি লুক চলে আসে। ওই লুকটা কিন্তু অলরেডি তার ব্যাড ডায়েটের জন্য ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু ওই আগের থেকেই হয়েছিল, কিন্তু ভিতর থেকে যখন ওয়াটার পুশ করছে তখন এই ব্লোটেড লুকটা আরো বাইরে আসছে, কিন্তু সে দোষ দিচ্ছে ক্রিয়েটিনে। এইটাই হচ্ছে মানুষের মিসকনসেপ্ট। আচ্ছা, আমাদের কিন্তু আরেকটা খুব প্রচলিত সাপ্লিমেন্ট হইতেছে ম্যাস গেইনার, যারা এটা মোটামুটি হয়তো আমরা মিস করে যেতাম। যারা মোটামুটি ধরেন আপনার স্কিনি আছে, মানে মাসেল গেইন করার নামে আমাদের প্রচলিত ট্রেনাররা যাদের বেশি বেশি ম্যাস গেইনার সাজেস্ট করে, ম্যাস গেইনার খাইতে বলে, এটা নিয়ে একটু ডিটেলসে বলেন ভাই, যে ম্যাস গেইনারের আসলেই কি কোনো ইম্পর্টেন্স আছে? ম্যাস গেইনার সাপ্লিমেন্টের জেনারেল পিপল হোক বা কেউ আপনার, আনলেস সে ওয়েট গেইনের কথা বলতেছি না, ধরেন মাসেল গেইনের জন্য ম্যাস গেইনার কি আসলে কি অতটুকু ইম্পর্টেন্স আছে নাকি যতটুকু নর্মালি আপনার এলাকার ট্রেনাররা পুশ করতেছে, সাজেস্ট করতেছে? আমার লাইফের খাওয়া ওয়ার্স্ট সাপ্লিমেন্ট হচ্ছে ম্যাস গেইনার। কারণ কি? যেটা খাওয়ার পর আমার মেটাবলিজম এত ফাস্ট হওয়া সত্ত্বেও আমার বডি ফ্যাট গেইন করছে। কারণ এটা রিজন হচ্ছে কি জানেন, এটার মধ্যে ব্যাড কোয়ালিটি, শিটি কোয়ালিটির কার্বোহাইড্রেট থাকে, লটস অফ সুগার, এবং আপনার দেয়া দেয় ম্যালটোডেক্সট্রিন, প্রচুর পরিমাণে ডেক্সট্রোজ, গ্লুকোজ, ম্যালটোডেক্সট্রিন। ফ্যাটও যে থাকে এগুলা কিন্তু প্রচুর পরিমাণে ট্রাইগ্লিসারাইড টাইপের স্যাচুরেটেড ফ্যাট থাকে, কোনো হেলদি ফ্যাট অ্যাড করে না। দ্যাটস ওয়াই ওইখান থেকে যে ক্যালোরিটা আমি পাইতেছি, ইভেন ওয়ে প্রোটিনও দেখেন ওখানে কনসেন্ট্রেট ইউজ করে ম্যাক্সিমামই। হ্যাঁ, তো এই আমার কাছে মনে হয় যে টাকা দিয়ে ওয়ে প্রোটিন না কিনে, টাকা দিয়ে ম্যাস গেইনার না কেনার থেকে ওয়ে প্রোটিন কিনা বেটার। হ্যাঁ, এটা আমি তো দেখি আবার ওবায়দুল কাদের মতন কথা কওয়া শুরু করছি। যাই হোক, তো টাকা দিয়ে আপনার এই ম্যাস গেইনার কেনার থেকে ওয়ে প্রোটিন কিনা বেটার। এবং
দেখা যাইতেছে যে ম্যাচ গেইনার কাদের জন্য জানেন? স্পোর্টস সাপ্লিমেন্ট কিন্তু নট অনলি বডি বিল্ডারদের জন্য, স্পোর্টস সাপ্লিমেন্ট কিন্তু সব স্পোর্টস এর জন্য, সব মানুষের জন্য। এটা কিন্তু স্পোর্টস নিউট্রিশন সাপ্লিমেন্ট, ঠিক না? তো স্পোর্টস নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। এখন বিষয়টা হচ্ছে যে ম্যাচ গেইনার কার জন্য? যে ম্যারাথন রান করে, স্কিনি, দৌড়ায় সব হুম। উড়ায় ফেলায়, ওরে আপনি ম্যাচ গেইনার দিয়ে 1200-1300 ক্যালোরি লোড করে দিতে পারেন, তার জন্য এটা ভালো। যে সাইকেলিস্ট, তার জন্য এটা ভালো। যে ইউএফসি তে ফাটাফাটি মারামারি করে, উড়াধুরা মারে, ওর জন্য এটা ঠিক আছে। বাট যারা কোয়ালিটি ফুল মাসেল পুট অন করতে চান, হেলদি থাকতে চান, ভিতর থেকে হেলদি থাকতে চান, তার জন্য অবশ্যই বেটার হচ্ছে কোয়ালিটি নিউট্রিশন। এবং কোয়ালিটি নিউট্রিশন যদি সে ডেইলি ফলো আপ না করে, সে ভালো কোয়ালিটির বডি এবং ভালো কোয়ালিটির মানে তার ইনার হেলথ সে ভালো রাখতে পারবেন। এবং এই যে লাস্ট যে দুইটা সাপ্লিমেন্ট নিয়ে আমরা কথা বলবো, এই দুইটা থেকে মনে হয় বাংলাদেশে অনেক ট্রেনারদের মধ্যে এই কালচার আছে, মাস গেইনার এবং ক্রিয়েটিন দুইটা একসাথে পুশ করা। কারণ দুইটা বেচলে লাভ বেশি হয়। ম্যাচ গেইনার আপনার নিতে হবে কেন? ম্যাচ গেইনার আপনি ওয়ে প্রোটিন, আপনি যদি একটা মানে অ্যাকচুয়াল ম্যাচ গেইনারের কথা বলেন, অ্যাকচুয়ালি আপনি একটা হেলদি ম্যাচ গেইনার আপনি নিজেই বানায় নিতে পারবেন। আপনি একটা কোয়ালিটি প্রোটিন ইউজ করেন, আপনি কোয়ালিটি কার্ব সোর্স ইউজ করেন, কোয়ালিটি ফ্যাট ইউজ করেন, বেস্ট। আমি তো শুনছি যে বেস্ট ম্যাচ গেইনিং স্ট্যাক হইতাছে কি ভাই, ম্যাচ গেইনার স্ট্যাক হচ্ছে ম্যাচ গেইনার সাপ্লিমেন্ট, ডাইনাবল আর এনার্জি। অনেকে দেয় ভাই, দেয়, প্রমাণ আছে। ওয়ালিদ ভাই তো জানেন দেয় যে। হ্যাঁ ভাই, দেয় না? দেয় তো। কেউ তো আছে মনে করেন যে স্টুডেন্ট গেলে আগে কয়ে দেয় যে ভাই তোমার এই যে নাও, তোমার সব খাওয়ান দাওয়ান ভালো, আগে তোমার গোলা বারুদ কিনা টাকা রেডি করো, আসলা বারুদ। এই ডাইনাবল আর এনাড্রোলের যে নাম বলেন, এগুলো কি সাপ্লিমেন্ট? না, এগুলো হইলো কি ভাই আকাশে তারার নাম। একটা কোরবানিদের সময় উঠে, একটা রোজারিদের সময় উঠে। এই তারাগুলো আপনি ওই সময় অ্যাভেলেবেল পাবেন। স্টারস। অলরাইট, সো আমরা সাপ্লিমেন্ট বাস্টিং মিথসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। সো আচ্ছা, আমি দুইটা কথা বলতে চাই শেষ করার আগে। সেটা হচ্ছে যে আমরা অনেক সাপ্লিমেন্ট নিয়ে কথা বলতেছিলাম এইখানে, বাট কিছু খুব আমি মনে করি কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলা আমাদের ডেইলি লাইফে অ্যাড করা খুব প্রয়োজন। যেমন ফিশ অয়েল। ফিশ অয়েল আমি মনে করি যে ভাই আপনার কাছে যদি লিমিটেড বাজেট থাকে যে আপনি দুইটা সাপ্লিমেন্টই কিনতে পারবেন, আমি আপনারে বলবো একটা মাল্টিভিটামিন আর একটা ফিশ অয়েল কিনেন, মাস্ট। আর যদি আরো টাইট বাজেট থাকে তাহলে আমি বলবো যে আপনি একটা ফিশ অয়েল আর আপনি একটা ভিটামিন D3 সাপ্লিমেন্ট কিনেন। এখন ফিশ অয়েলের পাশাপাশি আমি এখানে আরেকটা জিনিসের নাম নিয়ে আসবো, সেটা হচ্ছে ইভিনিং প্রিমরোজ অয়েল, যেটারে বলা হয় মেয়েদের সাপ্লিমেন্ট। বাট এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং এইটা আমাদের বডিতে যে ক্রনিক ইনফ্লামেশন হয়, ট্রেনিং থেকে হয়, স্ট্রেস থেকে হয়, এইটা ডাউন করার জন্য খুবই ইম্পর্টেন্ট ইভিনিং প্রিমরোজ অয়েল, যেটা নিয়ে কেউ কখনো কথা বলে না। এইটা খুবই একটা ইম্পর্টেন্ট সাপ্লিমেন্ট এবং যেইটার মধ্যে আপনার একটা উপাদান আছে যেটাকে বলা হয় GLA। হ্যাঁ, এটার কাজই হচ্ছে আমাদের বডি থেকে ইনফ্লামেশন কমানো। আমাদের যে জয়েন্ট গুলো আছে না, আমরা ট্রেনিং করি, জয়েন্টে যে ব্যথা হয়, ফিশ অয়েলও কিন্তু আপনার জয়েন্ট থেকে ইনফ্লামেশন কমায়। বাট ফিশ অয়েলের সঙ্গে যখন আপনি ইভিনিং প্রিমরোজ অয়েল, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডটারে কম্বিনেশন করবেন, স্ট্যাক করবেন, তখন ওই জয়েন্ট থেকে ইনফ্লামেশন কমানোর মাত্রা আরো বেড়ে যায় এবং অনেক বেটার কাজ করে। নাম্বার 1। নাম্বার 2, ইভিনিং প্রিমরোজ অয়েল আমাদের লিভারে যে ইনফ্লামেশন হয়, লিভারে ইনফ্লামেশন কিন্তু শুধুমাত্র স্টেরয়েড নিলে হয় না। লিভারে ইনফ্লামেশন কিন্তু এই যে ধরেন আমরা ডেইলি যে ভাগদৌড় করি, কাজ করি, আমি দৌড়াইতেছি, ক্লায়েন্ট ট্রেনিং করাইতেছি, প্রচন্ড পরিমাণে স্ট্রেস হয়। যত পরিমাণে স্ট্রেস হয়, স্ট্রেস হইলেও কিন্তু এটা একটা মেটাবলিক স্ট্রেস। এই মেটাবলিক স্ট্রেস কিন্তু আমাদের লিভার এন্ড কিডনি দিয়ে ব্রেকডাউন হয়। আমি এখন কিডনিতে আসবো না, আমি আসতেছি লিভারে। এই যে মেটাবলিক স্ট্রেস এন্ড সবকিছুর যে আমাদের এই লাইফে যে প্রতিদিন স্ট্রেস গুলো যায়, খাবার থেকে যে প্রোটিন ব্রেকডাউন করি, মেডিসিন খাই, অ্যান্টিবায়োটিক খাই, এইগুলা ব্রেকডাউন করে কিন্তু আমাদের লিভার পুরো হাহাকার অবস্থা হয়ে যায়। এইটাকে কিওর করানোর জন্য, ইনফ্লামেশন কমানোর জন্য কিন্তু ইভিনিং প্রিমরোজ অয়েল ওয়ান অফ দ্য বেস্ট সাপ্লিমেন্ট। তারপরে আসেন ইভিনিং প্রিমরোজ অয়েলের পর আমরা অনেকে জিজ্ঞেস করি না ভাই কিডনি কেমনে ভালো রাখা যায়। কিডনি ভালো রাখার জন্য ওয়ান অফ দ্য বেস্ট সাপ্লিমেন্ট হচ্ছে ক্র্যানবেরি এক্সট্রাক্ট, যেটা আমাদের বাংলাদেশে ফার্মেসিতে ইউক্রেন নামেও পাওয়া যায়, ইউক্রান কিংবা ইউক্রানবেরি এই নামে পাওয়া যায়। হ্যাঁ, খুব বেশি দাম না। এইটা যদি আপনি ডেইলি রাখেন এবং পানি ঠিক মতন খান, আমাদের কিডনি ফিল্টারেশন বলেন, কিডনি ইনফ্লামেশন বলেন, সবকিছুই ডাউন করতে হেল্প করে। এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এইটা আপনি স্টেরয়েড নেন, বডি বিল্ডিং করেন আর চাই না করেন, জেনারেল হেলথ থাকেন, এটা কিন্তু আপনার শরীরের আপনার অর্গান ঠিক রাখার জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট।
তারপরে ধরেন আমাদের ডেইলি লাইফে আমরা লিভার সাপ্লিমেন্ট আছে, যেমন মিল্ক থিসিল আছে, বাংলাদেশে হেপা মিল্ক নামে পাওয়া যায়। এই জিনিসগুলা কিন্তু আমরা এক্সট্রা টাকা পাইলে কি করি, প্রি ওয়ার্কআউট BCAA এগুলোর পিছনে ইনভেস্ট করি। বাট আমাদের হেলথ ইমপ্রুভ করার জন্য যে কত কত সাপ্লিমেন্ট আছে যেগুলো আমাদের হাতের নাগালে, কিন্তু আমরা জানিও না, এগুলোর কখনো গুরুত্বও দিই না। হ্যাঁ, তারপরে আপনার অনেকের ব্লাড ঠিক হয়ে যায়, ডাক্তাররা ব্লাড থিনার দেয়। ব্লাড থিনার ইউজ করার থেকে যদি আপনি ভিটামিন ই 800 IU করে ডেইলি ইউজ করেন, আপনার কিন্তু ব্লাড অনেক অনেক ভালো ব্লাড কোয়ালিটি মেনটেন করতে পারবেন আপনি। তো এই যে আমি আমার সাপ্লিমেন্ট লিস্টটা একটু দেখতেছি তাকায় যে আর কিছু বাদ পড়ে গেল। তারপরে আপনার রেড ইয়েস্ট রাইস একটা সাপ্লিমেন্ট আছে, যেটা আপনার ব্যাড কোলেস্ট্রল এবং ওভারঅল কোলেস্ট্রল ড্রপ ডাউন করতে হেল্প করে। এটার মানুষের কোলেস্ট্রল বেড়ে গেলে কি হয়, ডাক্তাররা কি দেয়, স্ট্যাটিন দেয়। স্ট্যাটিনের কাজ কিন্তু কোলেস্ট্রল রিসেপ্টরটারে ব্লক করে দেয়, এটা গুড হোক আর ব্যাড হোক। কিন্তু আপনি যদি রেড ইয়েস্ট রাইস ইউজ করেন, সে আপনার টোটাল কোলেস্ট্রলে ইম্প্যাক্ট ফেলবে না, সে শুধুমাত্র আপনার LDL-টারে ব্লক করতে হেল্প করবে এবং HDL-টারে রেইজ করতে হেল্প করবে। এবং আমরা যে ভালো ফ্যাটগুলা, ভালো হেলদি ফ্যাটগুলা খাই সারাদিন, এই হেলদি ফ্যাটগুলারে মাসেলে আমাদের বডিতে ঠিক মতো ট্রান্সপোর্ট করতে হেল্প করে এই রেড ইয়েস্ট রাইস। আপনারা সার্চ করে দেখেন, এই পডকাস্টের পর আমি যেগুলোর নাম বলছি, গুগল করলে ওইগুলোর বেনিফিট সম্বন্ধে জানতে পারবেন। আমার মনে হয় সাপ্লিমেন্ট সম্বন্ধে যে পরিমাণ জ্ঞান এখানে দিয়ে ফেলাইছি, এটা তো পডকাস্ট না, এটা তো হওয়া ছিল সাপ্লিমেন্ট এন্ড সায়েন্সের কোর্স। রাইট। হ্যাঁ, তো এই ছিল আজকে আমাদের সাপ্লিমেন্ট এন্ড সায়েন্স পডকাস্ট। আমরা ট্রাই করছি আপনাদেরকে সাপ্লিমেন্টের জেনুইন জ্ঞানগুলো দেওয়ার। ওয়ালিদ ভাই আছে, ওয়ালিদ ভাইয়ের অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে, আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে, জাফিরের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এবং আস্তে আস্তে করে জাফিরের এক্সপিরিয়েন্স আরো বাড়বে যখন জাফির আস্তে আস্তে আপনাদের মতন BCAA ইউজ করা শুরু করবে। ও ইউজ করে না, আর এই কারণে এক্সপিরিয়েন্সটা একটু কম। হ্যাঁ, দুষ্টু ছেলে তো, কথা শুনে না, এই কারণে BCAA ইউজ করে না। তো যাই হোক, জোকস পার্ট। তো এই তো মানে আমরা আমাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে এবং সবকিছু আমাদের লাইফ এক্সপিরিয়েন্স ইউজ করা, ক্লায়েন্টের ইউজ করা, ক্লায়েন্টের রেজাল্ট রিপোর্ট সবকিছু থেকে আপনাদের যে এক্সপিরিয়েন্স, যেই জিনিসগুলো, যে নলেজগুলো আছে আমরা শেয়ার করার চেষ্টা করলাম আজকে। তো আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। জাফির, আপনি সুন্দর করে একটা এন্ডিং দিয়ে দেন। আপনাদের এই ভিডিওটা বা এই পডকাস্টটা যারা এখন পর্যন্ত দেখে ফেলেছেন, তারা অবশ্যই একটা লাইক করবেন, কারণ একটা লাইক যেমন রিচ পাইতে হেল্প করে, তেমনি আমাদের জন্য অনেক ইন্সপিরেশন হিসেবে কাজ করে। এন্ড মেক শিওর ইউ ডোন্ট ফরগেট টু কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। ওকে, সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। ওয়ালিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে Thank you, জয়েন ভাই। করার জন্য। ওয়ালিদ ভাই Next সুদূর week- আমেরিকা থেকে আমাদের সাথে জয়েন দিচ্ছে। সুদূর আমেরিকা থেকে আমাদেরকে জয়েন করেছে, অনেকদিন পরে তারা পাওয়া গেছে। নেক্সট উইক কি আবার পামু ভাই আপনারে? ইনশাআল্লাহ ভাই, পাইলে ইনশাআল্লাহ। একটা স্টেরয়েড নিয়ে পডকাস্ট করুম। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। আমরা ঠিক আছে, গাও ওটা ভাইকেও হচ্ছে- চাই। হ্যাঁ, ওটা হচ্ছে অ্যানাবলিক এন্ড সায়েন্স। অ্যানাবলিক এন্ড সায়েন্স, কেমন হয়? ইনশাআল্লাহ ভালো হবে ভাই। নেক্সট So উইক till then- সাথে হ্যাঁ, সো টিল দেন সাথে গাও ভাই, এটা কি? গাও ভাই। হ্যাঁ, হ্যাঁ, সো টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং she made us. বাই বাই।